দরজায় কলিং বেল বাজতেই তিন্নি গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে তো পুরো অবাক। আপনি? হ্যাঁ। কোনো সমস্যা? চল মা, ভেতরে চল। আপনি এখানে কি করছেন? কিছু না। রাস্তা ছাড়ো, ভেতরে যাই। তিন্নি সরে দাঁড়াতেই হনহন করে সাহিল তার মাকে নিয়ে ভেতরে চলে গেল। তিন্নি কিছুই বুঝতে পারল না, হাঁ করে দাঁড়িয়ে রইল। বীর বীর করে বলতে লাগল, এই লোক এখানে কি করছে? তাও সকাল সকাল। কিছু কি হয়েছে? আমি কি কিছু করেছি? মনে তো পড়ছে না। আর সমস্যা হলে তো মাকে নিয়ে আসতো না। সাথে আবার আরেকটা মেয়ে, ছোট বোন মনে হচ্ছে। কিন্তু এসেছে কেন? যাই গিয়ে জিজ্ঞেস করি। ধীর পায়ে হেঁটে সাহিলের সামনে গিয়ে দাঁড়ালো তিন্নি। স্যার, কোনো সমস্যা? মানে কিছু কি হয়েছে? না, কিছু হয়নি, তবে হবে। মানে? বুঝতে পারলাম না। তুমি কোনো দিন ক্লাসে ঠিকমতো আমার পড়া বুঝেছ? বুঝোনি? কারণ? যাই হোক, বাড়িতে বড় কেউ নেই, থাকলে ডাকো। তিন্নি সাহিলের কথার আগা মাথা কিছুই বুঝল না, তবুও বাবাকে ডাকতে চলে গেল। স্টেশন থেকে মায়ের বাসায় ফিরল স্বরূপ। ছোট বোনকে ছাড়তে গিয়েছিল। আজ বেশ কয়েকদিন ধরেই তার ছোট বোন তাদের বাড়িতে ছিল। মালা অসুস্থ ছিল বলে থাকতে হয়েছে। যদিও মালা এখনো সুস্থ হয়নি, তবুও কতদিন থাকতে পারে আর। তার নিজেরও সংসার আছে, বাচ্চাদের পড়াশোনা আছে। বাড়িতে এসেই ডাইনিং টেবিলে বসে পড়ল স্বরূপ। জগ থেকে পানি নিয়ে এক চুমুকে সবটুকু পানি শেষ করে নিল। প্রচণ্ড গরম পড়ছে। অরূপ অফিসে যাচ্ছিল। স্বরূপকে দেখে টেবিলে বসল। মেহেরুন নাস্তা এনে স্বরূপের সামনে দিল। ভাইয়াকে দাওনি? খেয়েছি আমি। ট্রেন ছেড়েছে? ওদের ঠিকমতো ট্রেনে উঠিয়ে দিয়েছিস? হুম, ট্রেন ছাড়ার পর আমি এসেছি। নিজের নাস্তা নিয়ে এসে মেহেরুনও টেবিলে বসল। ভাবিকে নিয়ে কি ভেবেছ? বুঝতে পারছি না কি করব। ভাবি খুব বড় একটা শখ পেয়েছে, তাই এই অবস্থা। স্বরূপ, এবার তোমার একটা বিয়ে করা উচিত। কি বলছো তুমি এসব? দেখো, ভাবি অসুস্থ, বাবার অবস্থাও ভালো না। আমি বাচ্চাদের নিয়ে স্কুলে যাই, রান্না বান্না, বলতে পারো কাজের মেয়ে আছে। কিন্তু ভাবির কাছে থাকার জন্য একজন মানুষ দরকার। আমি বাবার সাথে এ ব্যাপারে আলোচনা করেছি। তোর ভাবি কথাটা একদম খারাপ বলেনি স্বরূপ। তাছাড়া বয়সও হয়েছে তোর। তোমার যদি পছন্দের কেউ থাকে তাহলে আমাদের বলতে পারো, না হলে আমরা মেয়ে দেখব। নাস্তা শেষ করে উঠে যেতে যেতে স্বরূপ বলল, পরে জানাব। বিন্নির বাবা এসে সামনে দাঁড়াতেই সাহিল তাকে দাঁড়িয়ে সালাম দিল। বসো। তোমাদের তো ঠিক চিনলাম না। বাবা, উনি আমাদের স্যার, নাম সাহিল। ও, আসলে ভাই, আমরা একটু বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। তিন্নি, যাও, তুমি ভেতরে যাও। আমার ছেলের জন্য অনেকদিন ধরেই মেয়ে খুঁজছিলাম, মনের মতো পাচ্ছিলাম না। আমার ছেলে আগের থেকেই আপনার মেয়েকে পছন্দ করত। আমাকেও ছবি দেখিয়েছে, ওর সব কথাই বলেছে। আমরা এমন একটা মেয়েই খুঁজছিলাম। আসলে আমরা এখন তো মেয়েদের বিয়ে দিচ্ছি না। কাল মায় আমার ছেলেকে বিয়ে করিয়েছি। মেয়েরা যমজ আমার, দিল দুজনকে একসাথেই দিব। আমরা তো তাড়াহুড়া করছি না। দরকার হলে আংটি পরিয়ে রাখব। তবে আপনার বড় মেয়ে আমাদেরকেই দিতে হবে। তিন্নির মা সবাইকে এনে চা নাস্তা দিলেন। সাহিলের মায়ের অনুরোধে তিনিও সবার সামনে বসলেন।
সব কথা শুনে তিনি বুঝতে পারলেন সম্বন্ধ ভালোই। তিন্নিকে ডেকে বললেন বিন্নিকে সাজিয়ে নিয়ে আসতে। ঘরে এসে স্বরূপ খুব গভীরভাবে ভাবির বলা কথাগুলো ভাবল। কথাটা একদম মন্দ বলেনি তার ভাবি। বড় ভাবিকে দেখার জন্য হলেও তার একটা বিয়ে করা উচিত। তাছাড়া বয়সও হয়েছে। তিন্নির সাথে কি একবার কথা বলবে, নাকি সোজা তার ভাই আর ভাবিকে পাঠাবে? না, একবার তিন্নির সাথে কথা বলা উচিত। ওর একটা মতামতের ব্যাপার আছে। চলবে। বিন্নি আর তিন্নির গল্প, পর্ব 18। লেখিকা আয়েশা। আগে থেকে সেরকম কোনো প্রিপারেশনে ছিল না বিন্নি। সাহিল যে তাকে না জানিয়ে এভাবে চলে আসবে তা একদম চিন্তার বাইরে ছিল বিন্নির। এতটু বলতে তো পারত। আসলে বিন্নির বাবা কখনো মেয়েদের দেখানোর জন্য বাসায় লোক নিয়ে আসেনি। আসলে তিনি মেয়েদের এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাননি। তাই কখনো ঘটা করে বিন্নি এবং তিন্নি কাউকেই পাত্রপক্ষের সামনে বসতে হয়নি। তাই একটু নার্ভাস লাগার কথাই। বিন্নির মাঝেও পুরো দমে তা কাজ করছে। যদিও সে সাহিলকে চিনে, তাকে ভালোবাসে, তবুও মেয়েদের মন তো। কিছুক্ষণ পরপর কপালে বিন্দু বিন্দু ঘামের আভাস ভেসে উঠছিল। তিন্নির কিন্তু মোটেও বিন্নির সাহিলের সাথে বিয়ের ব্যাপারটা পছন্দ হয়নি। সাহিলকে তিন্নির কাঠে একটা বোরিং লোক ছাড়া আর কিছুই মনে হয় না। দুজনের মধ্যে একদম দাকুমড়ার মতো সম্পর্ক। এই লোকটা নাকি তার বোনের বর হবে। ভাবতেই অসহ্য লাগছে তিন্নির। বিন্নির মাঝে ভয় বা নার্ভাসনেস কাজ করলেও মনে মনে সে কিন্তু ভীষণ খুশি। ভালোবাসার মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেতে কার না ইচ্ছে করে। সবাই তো জীবনে তার ভালোবাসার মানুষকে সঙ্গী হিসেবে পেতে চায়। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার সাথে চলতে চলতে চায়। তিন্নি বিন্নিকে সাজাতে সাজাতে বলল, আমি কিন্তু বেশি খুশি হব যদি স্যারের সাথে তোর বিয়ে না হয়। কেন? আরে উনাকে দেখলে আমার জাস্ট অসহ্য লাগে। মিনমিনে স্বভাবের একটা লোক। বোরিং। যে কপালে করে যাকে নিয়ে এসেছে সে খারাপ আর ভালো হোক তার কাছেই যেতে হবে। আমার কপালে যদি। শোন, এত খুশি হওয়ার কিছু নেই। তোর সাথে স্যারের বিয়ে এখনো ঠিক হয়নি। জাস্ট দেখতে এসেছে। বুইরা দামরা ব্যাটা একটা। এসেছে স্টুডেন্ট বিয়ে করতে। ঠিক করে কথা বল তিন্নি। স্যার মোটেও বুইরা না। মায় 29 বছর বয়স। আর দেখতেও বেশ স্মার্ট। বয়স বুঝাই যায় না। ওলে বাবা রে। তোর ও তো দেখছি স্যারকে বেশ পছন্দ। স্যারের সাথে প্রেমটেম করিস নি তো আবার? তোর কি মনে হয় না তুই 2 লাইন বেশি বুঝিস? আজীব। আমি তো জাস্ট একটা কথা বললাম, তাতে প্রেমের। বিন্নির মায়ের ডাক আসাতে দুজনের কথা আর স্মনে এগুলো না। তিন্নি বিন্নিকে নিয়ে ড্রয়িং রুমের দিকে এগুলো। মেহেরুন রান্নাঘরে কাজ করছিল। স্বরূপ ধীর পায়ে পেছনে গিয়ে দাঁড়াল। কাজের ফাঁকে স্বরূপের দিকে চোখ যেতেই মেহেরুন বলল, কিছু বলবে স্বরূপ? না, মানে হ্যাঁ। বলো। আসলে তখন বলছিলে যে। আসলে লজ্জা পাওয়ার কিছু নেই। বিয়ের কথা বলছিলাম। কাউকে পছন্দ আছে কিনা জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ ওইটাই। আসলে আমি বলছিলাম, পছন্দের মেয়ে আছে? মাথাটা আস্তে করে নেড়ে হ্যাঁ সম্মতি জানালো স্বরূপ। বাহ, তাহলে তো ভালো কথা। আমাদের আর কষ্ট করে খুঁজতে হবে না। তরকারির হাঁড়িটা চুলা থেকে নামাতে নামতে মেহেরুন জানতে চাইল, মেয়েটা কে গো? বাড়ি কোথায়? বাড়ি কোথায় তা তো জানি না, তবে বাসা আমাদের বাসার পাশেই। আমাদের ভার্সিটিতেই পড়ে।
ফার্স্ট ইয়ার। বেশ ভালো। আমি আর তোমার ভাই তাহলে আজ সন্ধ্যায় যাই? এত তাড়াহুড়া করার তো দরকার নেই। আমি ওর সাথে একটু কথা বলে নেই। ওর তো মতামতের একটা ব্যাপার আছে। তা ঠিক। সময় নাও, কথা বলো। আর সময় করে তোমার ভালোবাসার গল্পটা বলো এক সময়ে। আর নয় থাক একবারে তোমার বউয়ের কাছে থেকেই শুনব। তুমি কাজ করো, আমি একটু বড় ভাবির কাছে যাচ্ছি। পেছনে থেকে স্বরূপকে আবার ডাক দিল মেহেরুন। নামটা তো বলে যাও। তিন্নি। নামটা বেশ মিষ্টি। আশা করছি দেখতেও মিষ্টি হবে। এমনিতে তোমার পছন্দ কিন্তু বেশ ভালো। কিছু না বলে একটা হাসি দিল স্বরূপ। তোমাদের ফ্যামিলিতে কিন্তু একটা ব্যাপার আছে। কেমন? যদি তোমার তিন্নির সাথে বিয়ে হয় তাহলে তোমাদের ঘরে ভালোবেসে বিয়ে করার হ্যাট্রিক হবে। ভুল বলনি। আসছি এখন। বিন্নিকে নিয়ে সাহিলদের সামনে বসানো হল। বিন্নি লজ্জার জন্য চোখ তুলে সামনে তাকাতেই পারছিল না। তার মাঝে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। বিন্নিকে দেখে সাহিলের মা তার বেশ প্রশংসা করতে লাগল। লজ্জায় মুখটা লাল হয়ে উঠল বিন্নির। সাহিল বারবার বিন্নির দিকে তাকাচ্ছিল আর তার লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটা দেখছিল। বেশ এনজয় করছিল সে। তবে তার মা বিন্নির রূপের মিথ্যে প্রশংসা করছিল না। বিন্নিকে সত্যিই আজ অসাধারণ লাগছে। মিষ্টি কালারের একটা 3 পিচ পরেছে বিন্নি। চোখে হালকা করে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দেওয়া। অসাধারণ লাগছে তাকে। মুগ্ধ হয়ে দেখতে ইচ্ছে করছে তার। মনে হচ্ছে সময়টা যদি এখানেই থেমে যেত তাহলে সে আজীবন মুগ্ধ নয়নে এভাবে তাকিয়ে তাকে দেখত। যাই বলেন ভাই, আমার কিন্তু আপনার মেয়েকে বেশ পছন্দ হয়েছে। আমাকে যদি 1000টা মেয়ে দেখিয়ে 1000 বার জিজ্ঞেস করা হয় তাহলে আমি কিন্তু ওর কথাই বলবো। কি নাম তোমার মা? ছোট করে ওর দিল বিন্নি। বিন্নি। বাহ, বেশ সুন্দর নাম। মা তুমি কি সাহিলের সাথে আলাদা করে একটু কথা বলবে? না, আমার আলাদা করে কিছু বলার নেই। বাবা মা যা ডিসিশন নিবে আমি তা পালনে রাজি থাকব। সাহিলের বোন গিয়ে বিন্নির পাশে বসল। তুমি সত্যিই খুব মিষ্টি। আমার ভাইয়ার পছন্দ আছে বলতে হবে। বিন্নি মা যাও তুমি ভেতরে যাও। মা আমিও একটু যাই ভেতরে। কেন নয় মা, তিন্নি ওকে ও ভেতরে নিয়ে যাও। পাশের থেকে তিন্নির মা বলল। বিন্নিরা চলে যাওয়ার পর বিন্নির বাবা বলল, আমাদের একটু সময় দরকার। আসলে একটু খোঁজ খবর নেওয়ার ব্যাপার আছে। তার চেয়ে বড় কথা আমার মেয়ের মতামত জানার একটা ব্যাপার আছে। কেন নয়? আপনারা সময় নেন। তবে মেয়ে কিন্তু আমাকেই দিতে হবে। কেন নয় ভাবি? মেয়ের জন্য আমরা সাহিলর মতোই একটা ছেলে খুঁজছিলাম। তাহলে আজ আমরা উঠি। ভালো খারাপ সব খবরই জানাইয়েন। আচ্ছা। নিজেদের গাড়ি নিয়েই বিন্নিদের বাসায় এসেছিল সাহিলরা। সাহিল নিজেই ড্রাইভও করেছে। সামনের সিটে ও আর ওর বোন বসেছে। ভাইয়া বিন্নি আপু কিন্তু বেশ মিষ্টি। ভাবি বল, কিমের আপু? শোন তোর সাথে কিন্তু এখনো বিয়ে হয়নি। আমি ভাবি বলতে পারবো না। তাহলে হবু ভাবি বল। যদি তোর সাথে বিয়ে না হয়? আলবাত হবে। দেখবি দুদিনের মধ্যে খবর চলে আসবে। এত কনফিডেন্স? অবশ্যই। আচ্ছা যদি তোর বিন্নি আপুর সাথে বিয়ে না হয়? মেয়েটা আছে যত বাজে কথা নিয়ে। চুপ করে থাক না একটু।
মায়ের দমক খেয়ে সাহিলের বোন পুরো চুপ করে গেল। কিন্তু কেন জানি সাহিলের মনের মধ্যে অন্যরকম একটা ভয় কাজ করল। সত্যি যদি তার সাথে বিন্নির বিয়ে না হয়, তবে সাহিল বিশ্বাস করে একজন ভালো পাত যতগুলো গুণ থাকা প্রয়োজন তার সবটাই প্রায় তার মাঝে আছে। নিজের মেয়েকে সাহিলের মতো ছেলের হাতে তুলে দিতে একজন বাবা দুবার ভাববে না। আর বিন্নিদের থেকেও যে রেজাল্ট পজিটিভ হবে তাতে সাহিলের কোনো সন্দেহ নেই। তবুও কেন তার মধ্যে ভয় কাজ করছে? তাও যে সে ভয় নয়, বিন্নিকে হারানোর ভয়। বাসায় ফিরে ফ্রেশ হয়ে বারান্দায় থাকা ইজি চেয়ারটায় বসল সাহিল। মনটা বড্ড উসখুস করছে তার। ফোনটা হাতে নিয়ে বিন্নির নাম্বারটা ডায়াল করল সাহিল। তুমি মাকে নিয়ে এভাবে আমাদের বাসায় চলে এলে, আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলে না? এভাবে কেউ আসে? আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। একবার তো জানাতে পারতে। জানালে কি করতে? বারান্দার রেলিংয়ের সাথে সারি বেঁধে ঝুলে ঝুলে পালাতে? পালাবো কিভাবে? যার সাথে পালাতাম সে তো আমার ঘরেই বসেছিল। তাই? আসলে আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আমি কিন্তু সারপ্রাইজের ওপর আটপ্রাইজ হয়ে গেছি। হা হা হা। তোমার বাবা মায়ের মতি গতি কেমন বুঝলে? মোটামুটি পজিটিভ। আচ্ছা, তোমাকে তখন আমার সাথে কথা বলতে বলা হলো, তুমি রাজি হলে না কেন? আমরা তো এমনিই কথা বলি। তখন আর আলাদা করে বলার কি দরকার ছিল? আমার কিন্তু খুব ইচ্ছে করছিল। যাই হোক, একটা জিনিস খেয়াল করেছ, উত্তেজনার বশে তুমি কিন্তু আমাকে তুমি করে বলেছ। আগে বলিনি কখনো? মনে তো পড়ছে না। যাই হোক, একটা কথা বলবো? আচ্ছা, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? এটা কেমন প্রশ্ন? আর হঠাৎ এ কথা? বলো না প্লিজ। যতদিন বেঁচে আছি তোমার সাথে থাকার চেষ্টা করব। চেষ্টা? সফল হতে হলে চেষ্টা তো করতেই হবে। আমার না কেমন জানি একটা ভয় লাগছে। মেয়েদের মতো কথা কেন বলছো? আর আজেবাজে কথা একদম মাথার ভেতর আনার চেষ্টা করবে না। আচ্ছা, রাখছি এখন। বাই। টাটা। অফিস থেকে বাসায় ফিরতে মোটামুটি একটু সন্ধে হলো মুনিরের। আজকাল নিয়মিত অফিসে যাওয়া শুরু করেছে সে। কতদিন শ্বশুর বাড়িতে বসে বসে খাবে? কিছু টাকা জমিয়ে একটা থাকার ব্যবস্থা তো মোটামুটি করতে হবে। এমনিতে সে ভালো একটা কাজ করে, বেতনও মোটামুটি ভালো। দরকার হলে পার্ট টাইমও করবে। এখান থেকে আপাতত বের হতে হবে। মুনিরকে আসতে দেখে এক কাপ চা নিয়ে ঘরে ঢুকল সূচনা। ঢুকেই দরজা বন্ধ করে দিল। মনির ফ্রেশ হয়ে খাটের এক কোণে এসে বসেছ মায়ে কাছে এসে মনিরে হাতে চায়ের কাপটা দিল সূচনা। তোমার সাথে আমার কথা আছে মনির। তোমার দরজা আটকানো দেখে আমি বেশ বুঝতে পারছি তুমি কি বলবে। কথাটা বলেই চায়ের কাপটা পাশের ড্রেসিং টেবিলে রেখে সূচনাকে একটানে খাটের ওপর ফেলে দিল মনির। বুকের ওপরে থাকা কাপড়ের আঁচলটা একটানে ফেলে দিল। ব্লাউজের বোতামটায় হাত দিতেই সূচনা বলল, সন্ধে বেলায় কি মাথা খারাপ হয়ে গেছে তোমার? কি করছোটা কি? মুডটা এখন বেশ আছে, বিরক্ত করো না। তাছাড়া তুমি দরজা আটকালে কেন? এজন্যই তো। নিজের কাজে পুনরায় মনোযোগ দিল মনির। মোটেই না, তোমার সাথে আমার অন্য কথা ছিল। ওহ আচ্ছা, তাহলে উঠে যাই, তারপর তোমার কথা শুনি। মনির উঠে যেতে নিলে সূচনা একটান দিয়ে তাকে আবার নিজের কাছে নিয়ে নিল। প্রথম স্বামীর সাথে তার সংসারটা 2 মাসও টেকেনি প্রায়। যখনই জানতে পেরেছে সে কোনো দিন মা হতে পারবে না, কিছু টাকা হাতে ধরিয়ে দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল।
তারপর কয়েকটা বছর একা কাটিয়েছে। একা কাটিয়েছে বললে ভুল হবে। মাঝে মাঝে কিছু পুরুষের চাহিদা যে মিটিয়েছিল তা সে নিজেও অস্বীকার করতে পারবে না। তবে কাউকে ঠিক মতো ফাঁসাতে পারেনি। মনিরের বউয়ের সাথে তার বউয়ের সমস্যাটা আঁচ করতে পড়েছিল সূচনা। তাই মনিরকে ফাঁদে ফেলতে তার বেশি সময় লাগেনি। আচ্ছা সূচনা, আমরা বাচ্চা কবে নিব? সুখের সাগরে ভাসতে থাকা সূচনা হঠাৎ করে যেন আটকে উঠল। নিজের ওপর থেকে মনিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কি হলো? বাচ্চার কথা শুনে এত রিয়েক্ট করলে কেন তুমি? আরে মা আমাকে ডাকছে। দেখো, যদি একটা বাচ্চা হয়ে যায় আমাদের, তাহলে বাড়ি ফিরে গেলে কেউ আমাদের আর ছুঁড়ে ফেলে দিতে পারবে না। বুঝতে পেরেছি। তুমি থাকো মা, আমাকে কেন ডাকছে দেখে আসি। শাড়ির আঁচলটা কোনো মতে গুছিয়ে ঠিক করে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেল সূচনা। বড়জোর বেঁচে গেছে আজ। কিন্তু রোজ রোজ কত বাহানা দিবে বাঁচবে সে? বাসায় এসে ফোনটা হাতে নিতেই স্বরূপ তিন্নির বেশ কয়েকটা ফোন দেখতে পেল। ইস, মেয়েটা কতবার ফোন দিয়েছে। মোবাইল সাইলেন্ট করা ছিল তাই শুনতে পায়নি স্বরূপ। তাছাড়া আজ একটা বিয়ে বাড়িতে কাজ ছিল, তাই ব্যস্ততার ভিড়ে নিজের থেকেও ফোন করা হয়নি। আজ কাজ করে স্বরূপ প্রচণ্ড ক্লান্ত, তার সাথে প্রচুর বিরক্ত। বড় লোকের মেয়ে, কি ঢঙ্গিরে বাবা। সবার সাথে ধরে ধরে ছবি তুলেছে। বরের পরিবারের লোকজন, নিজের পরিবারের এমনকি স্বরূপকে ধরেও ছবি তুলেছে। মোবাইলটা রেখে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে মোবাইলটা হাতে নিয়ে তিন্নিকে ফোন দিল। বেশ কয়েকবার ফোন হওয়ার পর তিন্নি ফোনটা রিসিভ করল। সারাদিনে এখন তোমার আমার কথা মনে পড়েছে? কি মনে করো কি তুমি আমাকে? কতবার ফোন দিয়েছি খেয়াল করেছ? কতগুলো টেক্সট করেছি, এফবিতে নক করেছি, না কল ব্যাক করেছ না একটা টেক্সটের ওর দিয়েছ। আরে আমার কথাটা তো শুনো। আজ কাজ ছিল আমার, ব্যস্ত ছিলাম। ব্যস্ত ছিলে তো ভালো কথা, কাজ ছিল তাও ভালো কথা। একবার তো কল করে জানানো যেত। আই এম রিয়েলি সরি। আসলে মাথা থেকে বের হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমার কথা তো বের হয়ে যাবেই। বিয়ে বাড়িতে গেলে কত সুন্দর সুন্দর রমণী দেখেন, সুন্দরী ললনা দেখেন। আরে না, তোমার থেকে কি বেশি সুন্দর হবে নাকি? আর শুধু গায়ের চামড়া সাদা হলে হয়? তোমার তো কত গুণ। কত সুন্দর গান গাইতে পারো তুমি। কি সুন্দর গানের গলা। একদম শাক দিয়ে মাছ ডাকবে না। আর গানের কথা কি যেন? বাদ দাও না, তোমার সাথে আমার অতীব গুরুত্বপূর্ণ কথা আছে। আগে বল গান। আরে আগে আমার গুরুত্বপূর্ণ কথাটা তো শোনো। আচ্ছা বল। বাড়িতে আমার বিয়ের কথা হচ্ছে। ভালো কথা তো। এখন কি বলবে? ভয় তুমি আমার কথা বাড়িতে বলতে পারবে না, বা তোমার বাবা তোমার জন্য অন্য জায়গায় মেয়ে ঠিক করে রেখেছে। তুমি তোমার বাবার মতের বিপক্ষে যেতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। জি না ম্যাডাম, আমি এতটা ভীতু না। আমি বাড়িতে আপনার কথা বলে দিয়েছি। আচ্ছা, তারপর কি হয়েছে? ভাবি আর ভাইয়া বলেছে তোমাদের বাড়ি যাবে। তোমার বাড়ির কন্ডিশন কেমন বুঝো? মানে? মানে এখন তোমাকে বিয়ে। শোনো, আমি কিছু জানি না, বাবা জানে সব। লজ্জা পেয়েছ? না। লজ্জা কেন পাব? লজ্জা তো নারীর ভূষণ। আর আমি তো নারীই নই। ভালো বলেছ। 100-তে 100 দিলাম। ধন্যবাদ। ক্ষমতা থাকলে এর জন্য আপনাকে আমি নোবেল দিতাম। ধন্যবাদ। আর ওয়েলকামও।
আচ্ছা রাখছি এখন, পরে কথা বলবো। টাটা। বিয়ে একটা ছোট শব্দ, কিন্তু একজন নারীর জীবনে তা এক বড় অর্থ বহন করে। একজন নারীর জীবনে বিয়ে শব্দটা কতটা প্রভাব ফেলে তা কেবল একজন নারী বুঝতে পারে। বিয়ে মানে কারো জন্য টকঝাল মিষ্টি সম্পর্ক, কারো জন্য বেঁচে থাকার অবলম্বন, জীবনের শেষ নিঃশ্বাস চলা পর্যন্ত একটা ভরসার হাত পাওয়া। আবার কারো কাছে বিয়ে মানে এমন একজন বন্ধু পাওয়া যার সাথে সে তার সকল সুখ দুঃখ ভাগ করে নিতে পারবে, কারো কাছে একটা নতুন পরিবার পাওয়া, একজন মা ছেড়ে গিয়ে আরেকজন মা পাওয়া, একজন বাবাকে ছেড়ে গিয়ে আরেকজন বাবা পাওয়া, ইত্যাদি ইত্যাদি। শব্দটার মানে যার কাছে যেমনই হোক না কেন বিয়ের কথা শুনলে একটা মেয়ের মনে কিছুটা প্রভাব বা এক ধরনের পরিবর্তন আসবেই। যার থেকে বাদ যায়নি বিন্নি আর তিন্নিও। বিন্নির মনে তো প্রচণ্ড রকমের ভয় কাজ করছে। বিয়ের কথা মনে হলেই শুধু ঘামছে সে। বিভিন্ন রকমের দুশ্চিন্তা ভর করছে তা মাথায়। বিন্নির নিজের মনে বারবার শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন এত ভয় হচ্ছে আমার? এত দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে মাথায়। কিসের এত ভয় আমার? সাহিলকে তো আমি চিনি। আমি বিশ্বাস করি ওর থেকে বেশি কেউ আমাকে ভালোবাসতেও পারবে না আর আমাকে ভালো রাখতেও পারবে না। তাহলে ভয়? এ ভয়টা কি হারানোর ভয়? অনেকগুলো ভাবনা তার মাথায় এসে ঘুরছে। চিন্তায় পুরো আনমনা হয়ে গেছে সে। কখন যে তার বাবা রুমে এসে দাঁড়িয়েছে সে খেয়ালই করেনি। অনেকক্ষণ ধরে বিন্নিকে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন রহমান। তিনি বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন বিন্নি কিছু নিয়ে চিন্তা ভাবনা করছে। আসতে গিয়ে বিন্নির পাশে বসলেন তিনি। মাথায় হাত রাখতেই বিন্নি পুরো কেঁপে উঠল। বাবাকে দেখতে পেয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সে। বাবা তুমি কখন এসেছ? কিছুক্ষণ আগে। সরি গো, আমি একদমই খেয়াল করিনি। তুই কি কোনো টেনশনে আছিস? আমি বলতে চাইছি যে। না বাবা, এমনি। বাদ দাও, তোমার কথা বল। তুমি কি কিছু বলতে এসেছ? হুম, সকালে তোর জন্য যে সম্বন্ধ এসেছিল না তার ব্যাপারে খোঁজখবর নিয়েছিলাম আমি। ছেলেটা ভালোই, সব তথ্যই ভালো পেয়েছি। তোর মায়েরও ছেলেটাকে বেশ পছন্দ হয়েছে। আসলে তোর জন্য আমরা এমন একটাই ছেলে খুঁজছিলাম। তোর কি কিছু বলার আছে? আমি আর কি বলবো বাবা, তোমাদের যা মতামত। আমি জানি তোমরা যা করবে তা আমার ভালোর জন্যই। তোমাদের ওপর আমার বিশ্বাস আছে। তোর কি কাউকে পছন্দ আছে? না বাবা। তাহলে আর কি আমি ওদের সাথে কথা বলি সামনে। তোমারা যা ভালো বোঝো। বেশ কিছুক্ষণ দম ধরে রইলেন রহমান। এক পর্যায়ে তার চোখ দিয়ে গড়িয়ে পানি পড়তে লাগল। বাবা কাঁদছ কেন তুমি? দু হাতে টেনে মেয়েকে বুকে ঝরিয়ে নিলেন তিনি। কত বড় হয়ে গেছিস তোরা। এই তো কয়দিন আগে ফ্লোরে বসে হাত পা ছড়িয়ে খেলতি। পুরো বাড়ি ঘুরে বেড়াতি, খিলখিল করে হেসে পুরো বাড়ি মাতিয়ে রাখতি। সারাদিন বাবা বাবা করতি। আর দুদিন পর বাবাকে ছেড়ে চলে যাবি। বাবা তুমি মোটেও এভাবে বলবে না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এটাই দুনিয়ার নিয়ম রে মা। কি করব বল? হু। আচ্ছা আমি যাই গিয়ে ওদের সাথে একটু কথা বলি। হু। বালিশে মাথা লাগাতেই দুচোখে রাজ্যের ঘুম ভর করল স্বরূপের। হঠাৎ ঘুম ভাঙ্গতেই ধরপর হরে উঠে বসল। মোবাইলের আলো জ্বালিয়ে সময় দেখে নিল। 9:30 বাজে। কখন যে এত সময় হয়ে গেল বুঝতেই পারেনি সে। উঠে চোখে মুখে পানি দিয়ে মালার ঘরের দিকে গেল। মেহেরুনও ছিল মালার ঘরে। তার খাবার নিয়ে গিয়েছিল।
মালা যে একবারে চলাচল করতে পারে না তা নয়, তবে প্রচণ্ড শকের কারণ এসে চুপচাপ হয়ে গেছে। আর ডাক্তার তার ব্রেনের ওপর চাপ কম দিতে বলেছে। তাই সবাই এতটুকু কেয়ার করছে তার। ডাক্তার বলেছে সুস্থ হতে সময় লাগবে। খাটের এক কোণে গিয়ে বসল স্বরূপ। কি অবস্থা এখন ভাবির? আগের চেয়ে ভালো, তবে পুরোপুরি ভালো হতে একটু সময় তো লাগবেই। মেডিসিন চলছে ঠিক মতো? মেডিসিন তো আমি নিজ হাতে দিচ্ছি। আচ্ছা, মনির ভাই তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে? আমিও দেইনি, ফোন দেইনি। কি ধরনের লোক মনির ভাই আমি বুঝতে পারিনি। কেমনে করল এই কাজ? বাদ দাও তো। ভাই ফিরেছে? ঘরে আছে। আচ্ছা, আমিও যাচ্ছি ঘরে। একবারে খেয়ে যাও। 10টা তো বেজেই গেছে। চল। ভালো কথা। তোমাকে তো বলতেই ভুলে গেছি, তোমরা চাইলে কাল বিকেলে তিন্নিদের বিষয়ে যেতে পারো। আমার ওর সাথে কথা হয়েছে। কাল শুক্রবার আছে। ভাইয়ার অফিস বন্ধ। তিন্নির বাবা আর ভাইও বাসায় থাকবে। আমার কাছে কালকেই বেটার মনে হয়। আচ্ছা, আমি তোমার বাইয়ের সাথে কথা বলে দেখি। নিজের ঘরে এসে সাহিলের মায়ের নাম্বারে কল দিলেন মি রহমান। সাহিলরা মায় খেতে বসেছে। নিজের মতামতের কথা সাহিলের মাকে জানালেন তিনি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বললেন সাহিলের মা। প্রয়োজনীয় কথা শেষ করে কল কেটে নিজের খাওয়ায় মনোযোগ দিলেন তিনি। মা কি বলল উনারা রাজি। বেশ ভালো খবর তো। ভাইয়া ট্রিট দে। ট্রিট তো তুই আমাকে দিবি। তোর জন্য ভাবি নিয়ে আসছি আমি। সেই খুশিতে। তুই না একটা কৃপণ। শুধু কৃপণ না, হার কৃপণ। চুপ করবি তোরা। সন্না, সাহিল বিন্নির বাবা এখন আংটি পরিয়ে রাখার কথা বলল। যা ভালো বোঝ তোমরা। তাড়াতাড়ি খাওয়া শেষ করে নিজের ঘরে এলো সাহিল। বেশ ভালো লাগছে তার। মনে হচ্ছে কোনো রাজ্য জয় করেছে সে, আর তার ফলস্বরূপ রাজকন্যাকে পাচ্ছে। বিন্নি কি এ খবর জানে? একটা ফোন দিয়ে বলবে কি? আজ শুক্রবার, সবার ছুটির দিন, তাই নাকে তেল দিয়ে পড়ে পড়ে সবাই ঘুমাচ্ছে। সপ্তাহে এই একটা দিনই সময় পায়। গত রাতে সারারাত দু চোখের পাতা এক করতে পারেনি বিন্নি। এক অজানা আশঙ্কা চেয়ে আছে তাকে। যদিও শেষ রাতে একটু চোখ লেগে এসেছিল, কিন্তু সকালের মিষ্টি আজানের সুরে ঘুম ভেঙে গেল তার। অজু করে এসে ফজরের নামাজটা শেষ করল। তারপর কুরআন শরীফ নিয়ে কয়েকটা পৃষ্ঠা পড়ল। কিছুতেই ভালো লাগছে তারা। জায়নামাজাটা গুছিয়ে বারান্দায় দিয়ে দাঁড়াল সে। দক্ষিণ দিক থেকে মৃদু ঠান্ডা বাতাস আসছিল। আলতো করে তাকে ছুঁয়ে দিতে লাগল। মৃদু বাতাসের সাথে তার চুলগুলো হালকাভাবে দুলতে লাগল। চোখ বন্ধ করে তা উপভোগে মনোযোগ দিল বিন্নি। কিন্তু তাতেও তার মনের কোনো শান্তি এলো না। বারান্দা থেকে রুমে এসে মোবাইলটা হাতে নিল সে। সাহিলকে কি একটা ফোন দিবে? না থাক, এখন হয়তো ঘুমাচ্ছে সে। সারা সপ্তাহের কাজের ব্যস্ততায় শুক্রবার একটু ঘুমানোর সময় পায়। এখন ডিস্টার্ব না করাই ভালো। তাহলে এখন কি করবে সে? একটু কি ঘুমাবে? মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। এখন তো ঘুমও আসবে না। অসহ্য লাগতে শুরু করেছে বিন্নির। একবার কি ছাদে যাবে? সচরাচর ছাদে যায় না বিন্নি। ছাদে অনেকগুলো ফুলের গাছ লাগিয়েছে সে। সেই উপলক্ষে আগে 2-1 দিন পর পর ছাদে যাওয়া হতো। কিন্তু বর্তমানে তা মা গাছগুলোর পরিচর্যা করে।
তাই তার তেমন ছাদে যাওয়ার দরকার পড়ে না। সিঁড়ির কাছে গিয়ে চারদিকে একবার চোখ বুলিয়ে নিল সে। তারপর আস্তে আস্তে সিঁড়ির দিকে পা বাড়াল। ছাদের দিকে তাকাতেই চমকে উঠল সে। আরে সে কাকে দেখছে? এত তিন্নি। তিন্নি তো সকাল সকাল ঘুম থেকেই উঠে না, তাও আবার ছাদে এসেছে। চোখটা একবার বন্ধ করে আবার খুলে ভালোভাবে তাকালো সে। না, সে ভুল দেখছে না, একদম ঠিকই দেখছে। কি করছে তিন্নি এত সকালে ছাদে? বিন্নি গিয়ে তিন্নির ঘাড়ে হাত রাখতেই একদম ভূত দেখার মতো চমকে উঠল সে। তুই এখানে? আমারও তো একই প্রশ্ন, তুই এখানে এত সকালে? কি করছিস? এমনি এসেছি, কিছু ভালো লাগছিল না তাই আর কি। উহু, আপনি তো এত সকালে ঘুম থেকে উঠেন না, কি ব্যাপার বলেন তো? আরে কোনো ব্যাপার নেই, ভালো লাগছিল না তাই এসেছি ফ্রেশ বাতাসে মন ফ্রেশ করতে। আমার না মনটা ভালো নেই। বাবা সাহিল স্যারের সাথে আমির বিয়ে ঠিক করে দিয়েছে। কয়দিন পর আমি তোদের ছেড়ে চলে যাব। তোকে বাবা মা, ভাইয়া, ভাবি। শোন, এত ঢং করিস না। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি তোর সাথে স্যারের কিছু একটা চলছিল। তাহলে এত মন ভালো আর খারাপের কি আছে? তুই বুঝবি না, যখন নিজের সময় আসবে তখন বুঝবি। একটা কথা শেয়ার করি তোর সাথে। হুম বল। মানে কি করে যে বলি? আমি না প্রেম করছিস? মাথাটা নাড়িয়ে সম্মতির একটা হাসি দিল তিন্নি। ওলে বাবা রে, মুখটা দেখি লাল হয়ে গেছে। ছেলেটা কে রে? এই যে সামনের চৌধুরী বাড়ির। নাম স্বরূপ, আমাদের ভার্সিটিতেই পড়ে। পেশায় একজন ফটোগ্রাফার বলতে পারিস। দেখিনি কখনো। আরে সোহার বিয়েতে ফটোগ্রাফি করছিল। দাড়া ফর্সা করে ছেলেটা, গালে খোঁচা খোঁচা দাড়ি আছে, হাইট 6 ফুটের মতো হবে। তুই কি করে চিনিস? আরে সোহার হলুদের দিন আমার ছবি তুলে নিয়েছিল, তা নিয়েই বকাবকি করছিলাম। ওহ, ওদের বাসায় ওর বিয়ের কথা হচ্ছে। ও বাসায় আমার কথা বলেছে। আজ ওর ভাই আর ভাবি আমাদের বাসায় আসবে বলেছে। আমার না খুব ভয় করছে। বাবাকে একটু ম্যানেজ করে নিস প্লিজ। আমি না ওকে প্রচণ্ড ভালোবাসি। আমি ওকে ছাড়া একদম থাকতে পারবো না। এত টেনশন করিস না, যা হবে ভালোই হবে। ভালোই হয়েছে। আমরা বলেছিলাম না দুজনে একসাথে বিয়ে করব। দেখলি আল্লাহ ঠিক রাস্তা বের করে দিল। আমার না প্রচণ্ড ভয় লাগছে। আরে এত চাপ নিস না, নিচে চল। অনেকক্ষণ হলো তো এসেছি, বাবা দেখতে না পেলে খুঁজবে। হুম চল। অনেকদিন পর আজ সকালে জগিংয়ে বেরিয়েছে স্বরূপ। কয়েকদিনে নানা সমস্যায় বেরোনো হয়নি। অনেকদিন পর বেরিয়ে আজ বেশ ভালোই লাগছে। বিশেষ করে দক্ষিণের মৃদু হাওয়া ঠান্ডা শীতল লাগছে। যা গরম পড়েছে কয়দিন। তবে আজ দৌড়াতে বেশ কষ্ট হচ্ছে স্বরূপের। অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছে। অনেকদিন পর এসেছে তাই হয়তো। কিছুক্ষণ পরপর বিশ্রাম নিতে হচ্ছে। ভাগ্যিস আসার সময় ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানির বোতল নিয়ে এসেছে, তাতেই রক্ষা। কিছুদূর গিয়ে পার্কের সামনে একটা টেবিলে বসল। ব্যাগ থেকে বোতলটা বের করে বোতলে থাকা অবশিষ্ট পানি ঢক ঢক করে গিলে নিল। সবটুকু পানি শেষ করে জোরে একটা প্রশান্তির নিঃশ্বাস ছাড়ল। তোয়ালে বের করে মুখ, হাত আর গলার নিচে ভালো করে মুছে নিল। পাশের কলোনির এক মধ্যবয়স্ক লোক দৌড়াতে দৌড়াতে এসে তার পাশে বসল। কি খবর স্বরূপে, কয়দিন দেখলাম না তো? এই তো চাচা, আছি আর কি।
মা মারা গেল, তারপর একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই আসা হয়নি আর কি। শুনেছিলাম তোমার মায়ের কথা। গিয়েছিলাম জানাজায়। তা বাড়ির সবার কি অবস্থা? এই তো আছে সবাই মোটামুটি ভালোই। তা বিয়ে শাদী করছো না কেন? বিয়ের বয়স তো হয়েছে, মেয়ে দেখতেছে। আমার কাছে একটা ভালো মেয়ে আছে, রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী, একেবারে খাসা মেয়ে। আচ্ছা, দরকার হলে জানাবো। মেয়েটা কিন্তু খুব ভালো, এমন মেয়ে আর পাবে না। আমি তাহলে মেয়ের বাবার কাছে প্রস্তাব পাঠাই? বলেছি তো জানাবো, সময় হোক। আসছি এখন। আরে শোনো, মনিরকে তো দেখছি না অনেক দিন। কোথায়? কাজে গেছে। শুনেছি বিয়ে নাকি করেছে আরেকটা। বুক চিরে একটা বড় নিঃশ্বাস বেরিয়ে এলো স্বরূপের। ঠিকই শুনেছেন। আসছি। আর এক দণ্ডও দাঁড়ালো না স্বরূপ। সকাল সকাল এসব বিষয় নিয়ে আলোচনা করতে একদম ভালো লাগছে না তার। সোজা বাড়ির দিকে রওনা হল। বিন্নি আর তিন্নি নিচে আসতেই দেখল তার মা আর মৃত্তিকা মিলে নাস্তা বানাচ্ছে। আরে কি ব্যাপার মা, তোমার বৌমা তো দুদিন না যেতেই কাজে নেমে পড়েছে। বাহ, বেশ ভালোই তো। দেখো না আমি কতবার বারণ করেছি। কাল রাতে মা এলে বাবার বাড়ি থেকে। আজ অনন্ত বিশ্রাম নিতে। না, আমার কথা শুনলি না। আমার হাতে এসে হাত লাগালো। বাবা, মৃত্তিকা তুই তো খুব ভদ্র হয়ে গেছিস। এত পরিবর্তন। শোন, বিয়ের পর সব মানুষের মধ্যেই পরিবর্তন আসে। তাকে তার বিপরীত পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে হয়। বাড়ির সকল মানুষদেরকে আপন করে নিতে হয়। যখন তোর নিজের বিয়ে হবে তখন বুঝবি। বিয়ের কথা উঠতেই বিন্নি আর তিন্নি দুজনেই দুজনের মুখের দিকে তাকালো। দুজনকে চুপ করে থাকতে দেখে মৃত্তিকা পুনরায় বলল, আর শোন, তোর এখন আমাকে ভাবি বলে ডাকবি। সম্পর্কে বড় হই তোদের। ওকে মাই ডিয়ার কিউটি ভাবি। শোনেন না ভাবি, আপনার সাথে আমাদের কথা আছে। বল। মায়ের সামনে বলা যাবে না, পার্সোনাল। একটু এদিকে আসেন। হাতের কাজটা শেষ করে নেই, তারপর আসতেছি। না, এখনই। কাজ পররে। বিন্নি আর তিন্নি দুজনেই মৃত্তিকাকে টানতে টানতে একটু দূরে সরিয়ে নিয়ে গেল। এই আমাদেরকে তোর বাসর রাতের গল্প বল। ভাইয়া তোকে দেখে অনেক সারপ্রাইজ হয়েছিল, তাই না? এইটা বলার জন্য এখানে নিয়ে এসেছিস? পরে বলবো। এখন কাজে যাই। না, এখনই বল। আমার ভাই অনেক রোমান্টিক, তাই না? হ্যাঁ, তা তো হাড়ে হাড়ে টের পাচ্ছি। একটু বেশিই রোমান্টিক। তাই তো সারাদিন আঁচল ধরে রাখে পারে আর আমার আঁচলে নিজেকে বেঁধে রাখে। আবার পুনরায় রান্নাঘরের দিকে গেল মৃত্তিকা। আর মৃত্তিকার কথায় বিন্নি আর তিন্নি দুজনেই হাসতে লাগল। রাশেদ আর তার বাবা মিলে একে নাস্তার টেবিলে আসলেন। শুক্রবারে তাদের নামতা থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত স্পেশাল মেনু থাকে। আর পরিবারের সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে। ফুরফুরে মেজাজে টেবিলে এসে বসলেন মিরহমান। সাথে পরিবারের সবাইও বসলেন। খেতে খেতে বিন্নি বলল, বাবা, আজ কিন্তু নাস্তা আমাদের নতুন ভাবি বানিয়েছে। তাই নাকি? বাহ, ভালো তো। কেমন হয়েছে বলো? শ্বশুর বাড়িতে প্রথম রান্না। অসাধারণ। মায়ের থেকেও ভালো? এটা বলা একটু কঠিন। এটা বলতে পারবো না। হোম মিনিস্টার রাগ করবে। হা 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 হা। যাই হোক, রান্না ভালো হয়েছে তার জন্য ভাবি তো একটা উপহার পাওনা, তাই না? ভালো কথা মনে করেছিস।
পকেট থেকে একটা খাম বের করে রাশেদের দিকে এগিয়ে দিল মি রহমান। এটা কি বাবা? তোমাদের হানিমুনের টিকিট। আমি হোটেলে রুম বুক করে রেখেছি, গাড়িও ঠিক করে রেখেছি, আর খামে কিছু টাকা আছে, সেখানে গেলে খরচ করবি। এগুলোর কি দরকার ছিল বাবা? অত্যন্ত সাদাসিধে ভাবে তোর বিয়ে দিয়েছি আমি, তাই ভাবলাম একটু ঘুরে আয় তোরা। অফিসের ছুটি তো আরও 4 দিন আছে, একটু আনন্দ করে আয়। বাবা আমি বলছি কি তিন্নি আর বিন্নিকেও আমাদের সাথে নিয়ে যাই, তাহলে বেশ মজা হবে। একদম মজা হবে না ভাবি, তোমরা বরং যাও। তোমাদের হানিমুনে গিয়ে আমরা কি করব? বিন্নি একদম ঠিক বলেছে, ওরা না হয় অন্য সময় যাবে, তোমরা এখন যাও, আজ বিকেলেই বেরিয়ে পড়। নাস্তা করে যে সব গুছিয়ে নাও। আচ্ছা বাবা। আর কোনো কথা হলো না খাওয়ার টেবিলে, যে যার মতো খাওয়ায় মনোযোগ দিল। 10টার দিকে প্রায় মনিরের জন্য নাস্তা নিয়ে এলো সূচনা। নাস্তা আনতে দেখে মনির ঘড়িতে তাকিয়ে একবার সময় দেখে নিল। নাও তোমার নাস্তা, এখন সময় হয়েছে তোমার। 10টা বাজে, খিদের জ্বালায় আমার পেট জ্বলে যাচ্ছে। কি করব? চুমকির শরীরের এই অবস্থা, মার বয়স হয়েছে, তুমি তো সকালে আমাকে ছাড়তেই চাও না, নাস্তা বানানোর জন্য তো সময় লাগে। আর কথা না বাড়িয়ে খাওয়ায় মন দিল মনির। আসলেই প্রচণ্ড খিদে পেয়েছে তার। মনির, আমরা নিজেদের বাসায় কবে যাব? আর তোমাদের বাড়িতেই বা কবে যাব? আর কয়েকদিন শোনা, তারপর আমি একটা বাসার ব্যবস্থা করব। আর কত কয়েকদিন করবে? আর অল্প। তোমাকে কাল একটা প্রশ্ন করেছিলাম। কি? আমরা বেবি কবে নিব? মুহূর্তের মধ্যে সূচনার হাসিমাখা মুখটা ফ্যাকাশে হয়ে গেল। মনির সূচনার মুখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। তোমার মুখের হাসি কোথায় চলে গেল? কই, দেখো সবে মায়ে আমাদের বিয়ে হয়েছে, একটু তো সময় লাগবেই। আর কত সময় চাই তোমার? দরকার হলে আমি সারাদিন সারারাত তোমায় সময় দিব, তারপরও আমার বেবি চাই। দেখো, আর কোনো দেখো বলো না সূচনা। তুমি তো জানো আমার কেন বিয়ে করার এত তাড়া ছিল। আর কোনো রকমে কথা কাটানোর উপায় পেল না সূচনা। মনিরের রাগ কন্ট্রোল করার জন্য বলল, বেশ ঠিক আছে, তবে আমরা নতুন বাসায় যাওয়ার পর। এর আগে আর চিল্লাচিল্লি করতে পারবা না তুমি, মা শুনলে কি বলবে? মনিরকে আর কথা বলার সুযোগ না দিয়ে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল সূচনা। মনিয়ে খাওয়ায় মনোযোগ দিয়ে ধীরে সুস্থে নাস্তাটুকু শেষ করল। পানি খেয়ে একটা বড় নিঃশ্বাস ছাড়ল। নাস্তার পালা শেষ করে এসেই কাপড় গুছানোর কাজে লেগে গেল মৃত্তিকা। তারা চট্টগ্রাম এসেছে প্রায় 3 থেকে 4 বছর হয়ে গেছে, কিন্তু একবারও কক্সবাজার যাওয়া হয়নি তার। তাই বেশ একটা উত্তেজনা কাজ করছে তার মধ্যে। আসলে সবার খেয়েই এটা ঘটে থাকে। প্রিয় জায়গার সাথে প্রিয় মানুষ এক অন্যরকম অনুভূতি। তার থেকে বাদ গেল না মৃত্তিকাও। গুনগুন করে গান গাইতে গাইতে কাজ করতে লাগল সে। হঠাৎ করে পেছনে থেকে কেউ তাকে জড়িয়ে কাঁধের ওপর মাথা রাখল। কি করছো? ছাড়া, কাজ করছি। কি কাজ করছো? দেখতে পাচ্ছ না? কাপড় প্যাক করছি। কেন? ঢং কেন করছো? আমরা আজ বিকেলে কক্সবাজার যাচ্ছি তাই। কেন যাচ্ছি কক্সবাজার? তুমি সরবে এখান থেকে? তোমার কাজ নেই তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আবোল তাবোল বকছ। আমার অনেক কাজ, করতে দাও। আগে তো বল।
আমরা হানিমুনে যাচ্ছি। রাইট। হানিমুনে কারা যেন যায়? এবার কিন্তু মেজাজ খারাপ হচ্ছে। আমার প্রশ্নের ঠিক ঠিক উত্তর দাও। তারপর চলে যাচ্ছি। বর আর বউ যায়। ইস, বর আর বউ যায়। আমাদের বাড়িতে নতুন বর আর বউকে? আমি আর তুমি। রাইট রাইট, আমি আর তুমি। তাহলে আমাদের সাথে তিন্নি আর বিন্নি কেন যাবে? ওহ আচ্ছা, তাহলে এই ব্যাপার। তো সরাসরি তো জিজ্ঞেস করা যেত। এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? ওরা আমার সমবয়সী। গেলে আমার খুব ভালো লাগতো। আর কি? আমি জানতাম আপনার ঘটে বুদ্ধির অভাব। হাঁটুর নিচে বুদ্ধি আপনার। এখন তো দেখছি বুদ্ধি পুরো পায়ের পাতার নিচে। একদম টিচ করে কথা বলবা না। ওরা গেলে কি এত সমস্যা তোমার? সমস্যা তো সেখানে গেলেই বুঝতে পারবেন ম্যাডাম। এখন কাজ করুন। আমি আসছি। কাজ করতে করতে মৃত্তিকা বলল। পাগল একটা। দরজার পাশে থমকে দাঁড়ালো রাশেদ। একটা হাসি দিয়ে বলল, শুধু তোমার জন্য। ঘরে এসে ফোন তুলতেই বিন্নি দেখল সাহিলের 17টা মিস কল। ফোনটা সাথে নিতে মনে ছিল না তার। ইস, কতবার কল দিয়েছে। তাড়াতাড়ি করে কল ব্যাক করল সে। আরে ফোন তুলছিলে না? না, কতবার ফোন দিয়েছি তোমায়। কোথায় গিয়েছিলে ফোন রেখে? আমার তো চিন্তা হয়। রিল্যাক্স। ঠিক আছি আমি। নাস্তা খেতে গিয়েছিলাম। ফোন সাথে নেইনি, তাই তুলতে পারিনি। কেন ফোন দিয়েছ? আজব প্রশ্ন তো। দুদিন পর তুমি আমার বউ হবে। তোমাহে ফোন দিতে কি কারণ লাগবে নাকি? অবশ্যই নয়। তবে এখন আপাতত একটা কারণে ফোন দিয়েছি। আসলে তোমার জন্য একটা আংটি বানানোর ছিল। আঙ্গুলের মাপ লাগত, তাই মা বলেছিল তোমাকে আসতে বলতে। মা বলেছিল নাকি তুমিই বলছো? হু, আমিই বলছি। বিকেলে একবার আসতে পারবে? বাবাকে জিজ্ঞেস করে নেই। তুমি আমার সাথে বের হবে, এতে বাকে জিজ্ঞেস করার কি আছে? তোমার আসার ইচ্ছে আছে কিনা এইটা বলো। ওকে ওকে, আসব। জানো আজ ভাইয়া আর ভাবি হানিমুনে যাচ্ছে কক্সবাজার। ভালো। তবে আমরা কিন্তু দেশের বাইরে যাব, যেখানে আমি আর তুমি ছাড়া কেউ থাকবে না। আহা, কি শখ। শখ বলা যেতে পারে। আমরা কিন্তু থাইল্যান্ডে যাব। ব্যাংকক, জায়গাটা বেশ সুন্দর। আর হানিমুনের জন্য পারফেক্ট। না, আমরা সিঙ্গাপুর যাব। আমার সিঙ্গাপুর অনেক ভালো লাগে। আমি নেটে দেখেছি। আপনার যেখানে ইচ্ছে সেখানেই যাওয়া হবে ম্যাডাম। পাসপোর্টের কাজ চলছে। তোমাকে নিয়ে একবার যেতে হবে পাসপোর্ট অফিসে। আজ বিকালে বের হলে যাব। ঠিক আছে, তাহলে রাখছি এখন। লাভু। সেম টু ইউ। অনেকদিন কোনো গল্পের বই পড়া হয়নি বিন্নির। তাই ফোনটা রেখে তার বুক শেলফের দিকে এগিয়ে গেল। আসলে আগে ফ্রি টাইম কাটাতে তার বই পড়া হতো। এখন তো ফ্রি টাইম পাওয়াই যায় না। পড়াশোনা আর ভার্সিটি বাদে যেটুকু সময় পায় সে সময়টুকু সে সাহিলের সাথে ফোনে কথা বলে কাটায়। ঘন্টার ওপর ঘন্টা চলে যায় কথা বলতে বলতে, তাতে তার কোনো হুঁশ থাকে না। যাই হোক, আজ একটা বই পড়া যেতেই পারে। হাত দিয়ে একটা বই তুলে নিল। এই কয়দিনে ধুলো জমে গেছে একদম। একটা বই নিয়ে ভালোভাবে মুছে নিল। অপেক্ষা বইটার নাম। কিছুদিন আগে তার বাবা কিনে দিয়েছিল তাকে। মি রহমান প্রায় বিন্নিকে বই এনে দেয়। তার এই ব্যাপারটা খুব ভালো লাগে যে বিন্নি বই পড়তে পছন্দ করে।
একসময় তারও বই পড়ার প্রচণ্ড নেশা ছিল। একবার তো তিনি বাবার পকেট থেকে টাকা চুরি করে বই কিনেছিলেন। তার এটা ভেবে খুব ভালো লাগে যে একটা সন্তান অন্তত তার মতো হয়েছে যে বই পড়তে খুব পছন্দ করে। সময়ের অভাবে পড়া হয়নি বিন্নির। আজ সবটা শেষ করবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বইটা হাতে নিল। আজ কোনো কাজকর্ম নেই, তাই ঘরে বসে বসেই অলস সময়টা কাটাচ্ছিল স্বরূপ। একদম ভালো লাগছে না তার। বন্ধুরা অবশ্য ফোন করেছিল বাইরে যেতে, কিন্তু তাও ইচ্ছে করছিল না তার। তিন্নিকে কি একটা ফোন করবে? তাতেই বেটার হবে। ভাবতে ভাবতে অলরেডি তিন্নির নাম্বারটা ডায়াল করে দিল সে। মোবাইলে গেমস খেলছিল তিন্নি। স্বরূপের নাম্বারটা স্ক্রিনে দেখতে পেয়ে মুহূর্তের মধ্যে মুখে হাসি ফুটল তার। ফোনটা রিসিভ করতে একদম সময় নিল না। অসময়ে ফোন। আজ কাজ নেই? না, আজ বাইরের কাজ আপাতত নেই। তবে আজ অন্য একটা কাজ খুঁজে নিয়েছি। আজকের কাজ শুধু তোমার সাথে ফোনে কথা বলে কাটিয়ে দেওয়া। গুড জব। হ্যাঁ তাই। তবে আফসোসের বিষয় হলো এই জবটা পার্ট টাইম। পার্ট টাইম থেকে ফুল টাইম করে নাও। করতে পারলে তো আমার থেকে বেশি খুশি কেউ হতো না, কিন্তু তা করতে গেলে তোমাকে আর এই জনমে বিয়ে করা হবে না। তোমার বাবা বলবে ছেলে বেকার, এর কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। হা হা হা, খুব সুন্দর করে হাসো তুমি। তার থেকেও বেশি সুন্দর করে গান গাইতে পার। গান? গান। তুমি নিজেও জানো না তুমি কত ভালো গান গাও। তোমার গান শুনলে তো আমি ফিদা হয়ে যাই। আসলে তোমার গান শুনেই আমার প্রথমে প্রেমে পড়া। আমি ভাবতেই পারি না এত ভালো গান কি করে গাইতে পারো তুমি। ফাল্গুনের অনুষ্ঠানের গানটার কথা মনে আছে তোমার? কি সুন্দর গেয়েছিলে। সেই সুর এখনো আমার কানে বাজছে। বিশ্বাস করো তোমার গান শুনলে আমি কেমন জানি মাতাল হয়ে যাই। মনে হয় যেন এই গান শুনে আমি আজীবন কাটিয়ে দিতে পারব। শোনো, বিয়ের পর তোমাকে কিন্তু রোজ আমাকে গান শোনাতে হবে। তার বিনিময়ে তোমাকে আমি কারি কারি ভালোবাসা দেব, যা তুমি কল্পনাও করতে পারবে না। গলাটা কিছুটা নেমে এলো তিন্নির। আচ্ছা, ফাল্গুনের অনুষ্ঠানের নাচ দেখনি তুমি? না, নাচটা দেখা হয়নি। মা অসুস্থ হয়ে গিয়েছিল, চলে আসতে হয়েছে। এমনিতেও আমি নাচ একদম পছন্দ করি না। আমাদের বাড়িতেও কেউ করে না। আর যারা নাচ করে তাদের তো মোটেও না। নাচের কথা বাদ দাও না, আমাকে 2 লাইন গান শোনাবে প্লিজ? প্রচণ্ড ঘামতে শুরু করল তিন্নি। গলাটা কাঁপতে শুরু করল তার। আমাকে নামা ডাকছে, পড়ে কথা বলবো তোমার সাথে। রাখছি এখন, টাটা। আরে কথাটা তো শোনো। টুট টুট করে ফোনটা কেটে গেল। ফোনটা রেখে টেবিলে থাকা পানির গ্লাসটা হাতে নিল তিন্নি। এক চুমুকে সবটুকু পানি শেষ করল। ঘেমে পুরো একাকার হয়ে আছে সে, অথচ তার মাথার ওপর ফুল স্পিডে ফ্যান ঘুরছে। স্বরূপের বলা কথাগুলো এখনো কানে বাজছে তার। তাহলে কি স্বরূপ তাকে নয়, বিন্নিকে পছন্দ করে? বিন্নিকে ভালোবাসে? না, কিছুতেই নয়। সে স্বরূপকে ভালোবাসে। স্বরূপ শুধু তার। কিছুতেই সে কারো সাথে তাকে ভাগ করে নিতে পারবে না। কিন্তু স্বরূপ তো তাকে ভালোবাসে না। সে তো শুধুমায় ভুল করে। না, ভুল করেই হোক আর যেভাবে হোক সে তো স্বরূপকে ভালোবাসে। আগে জানতে পারলে একরকম ব্যাপার ছিল, কিন্তু এখন সে স্বরূপের সাথে জড়িয়ে গেছে। তাকে এখন তিন্নি কিছুতেই ছাড়তে পারবে না। কিন্তু এত বড় ভুল কি করে হয়ে গেল?
যাই হোক না কেন স্বরূপকে কিছুই বুঝতে দাও না যাবে না। একবার ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলেই হবে, আর সমস্যা হবে না। এই কারণ দেখিয়ে স্বরূপ অন্তত তাকে ছেড়ে তো দিতে পারবে না। একবার কি তিন্নির সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করবে? না থাক, কাউকে এ ব্যাপারে কিছু জানানো যাবে না। কয়েকটা দিন শুধু স্বরূপকে কোনো মতে কাটিয়ে যেতে হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা হলেই হবে। আর আজ বিকেলের ব্যাপারটা ভালোই ভালোই সারলেই হবে। বাবাকে নিজেই বলবে সে স্বরূপকে ভালোবাসার কথা, তাহলে বাবা এ বিয়েতে অমত করবে না। যেভাবেই হোক স্বরূপকে তার চাইই চাই। দুপুরের খাওয়া শেষ করার পরপরই রাশেদরা বের হওয়ার জন্য তৈরি হতে লাগল। আনুমানিক ৩টার দিকে তারা সবকিছু নিয়ে বেরিয়ে এলো। মা বাবার থেকে বিদায় নিতে লাগল। শোন বাবা, সন্ধ্যার পরে বেশি বাইরে থাকিস না, ঠান্ডা লেগে যাবে। নিজের যত্ন নিস। মা এখন তোমার ছেলের বউ আছে, বউ খুব ভালো যত্ন নিবে। আজসি মা। দোয়া করবেন। সাবধানে যেও মা, নিজের খেয়াল রেখ। এই আমার কাছে দোয়া চাইলি না, আমি কিন্তু বেশ ভালো দোয়া করতে পারি। তাই আচ্ছা যাই রে বিন্নি, দোয়া করিস। দোয়া করে দিলাম বৎস, শত সন্তানের জননী হও। ধন্যবাদ ফর ইউর দোয়া। তিন্নিকে দেখছি না, কোথায় সে? খেতেও তো আসেনি, ঘুমাচ্ছে এই অবেলায়। রাশেদ, তোরা তাহলে এবার বেরিয়ে পড়, বেলা গড়াচ্ছে। আসছি তাহলে, টাটা। টাটা। বিকেল বেলা মেহেরুন আর অরূপ বিয়ের প্রস্তাব নিয়ে তিন্নিদের বাড়িতে এলো। দু পরিবারের মধ্যে বেশ কথাবার্তা হল। বিন্নির বাবাকে স্বরূপের ছবি আর সিভি দেওয়া হল। স্বরূপের পেশাটা তার বেশ ভালো লাগল, ফটোগ্রাফি, ইন্টারেস্টিং ব্যাপার। দুই পরিবারের মধ্যে জানাজানি হল তাদের ছেলে মেয়েরা একে অপরকে পছন্দ করে। দু পরিবার অমত না করে তাদের 4 হাত এক করে দেওয়ার সিদ্ধান্ত নিল। প্রায় রাত 9টার দিকে নিজেদের গন্তব্যে গিয়ে পৌঁছালো মৃত্তিকা আর রাশেদ। যেহেতু রুম আগে থেকেই বুক করা ছিল তাই রিসিপশনে আর ততটা ঝামেলা হয়নি। কিছু ফর্মালিটিস পূরণ করে তারা রুমের দিকে গেল। বেশ ভালো হোটেলে রুম বুক জড়েছে তার বাবা। বাইরের থেকে দেখতে যেমন অসাধারণ, ভেতরটাও তেমনই। রুমের দরজা খুলে লাইটটা অন করে বেডের ওপর শরীরটা এলিয়ে দিল রাশেদ। অনেকটা ক্লান্ত লাগছে তার। আরে কি ব্যাপার, তুমি শুয়ে পড়লে যে? ফ্রেশ হয়ে এসো আগে। এর ঘামওয়ালা শরীর নিয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়েছে। আসলেই তুমি একটা খচ্চর। শোন, আমার সামনে একদম পরিষ্কার পরিপাটি থাকবা। অগোছালো কাজকর্ম আমার একেবারেই পছন্দ নয়। হু? কিসের হু? আমি যে কিছু বলেছি কানে গেছে তোমার? ওঠো প্লিজ, কাপড়গুলো চেঞ্জ করে এসো। হু? তুমি উঠবে নাকি আমি গায়ে পানি ঢেলে দেব? মৃত্তিকা, আমরা এখানে হানিমুনে এসেছি, রোমাঞ্চ করতে, আর তুমি করছো ঝগড়া। তাও আবার আসতে না আসতে। তুমি উঠবে নাকি? যাচ্ছি রে বাবা, যাচ্ছি। এক বউ জুটেছে আমার কপালে, একটু শান্তিতে থাকতে দেয় না। সবই কপাল আমার, সবই কপাল। রাশেদের কথা শুনে হাসতে শুরু করল মৃত্তিকা। রাশেদ আর মৃত্তিকার সব বিষয়েই প্রায় মিল, শুধু একটা ব্যাপার ছাড়া। তা হল রাশেদ খুব অগছালো আর মৃত্তিকা পরিপাটি। এই নিয়েই দুজনের মাঝে খুঁটিনাটি বিষয়ে কথা কাটাকাটি হয়ে যায়। রাশেদ ফ্রেশ হয়ে আসতেই মৃত্তিকা কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে গেল। রাশেদ ফোনটা হাতে নিতেই দেখল 7টা মিস কল। বাড়ি থেকে দিয়েছে।
বাড়িয়ে ফোন দেওয়ার কথা একদম মাথা থেকে বেরিয়ে গেছে তার। নিশ্চয় চিন্তা করছে, বাড়িতে সবাই চিন্তা করছে, তাই একগুলো ফোন দিয়েছে। তাড়াতাড়ি করে বাবার নাম্বারটা ডায়াল করল রাশেদ। ড্রয়িং রুমে বসে পরিবারের সবাই মিলে গল্প করছিল বিন্নিরা। গল্প বললে ভুল হবে, আসলে তারা বিয়ের ব্যাপারে আলোচনা করছিল। যেহেতু তিন্নির বিয়েটাও ঠিক হয়ে গিয়েছে, তাই বিন্নির বাবা চাইছেন আর বিন্নির আংটি বদল হোক। একবারেই বিয়ে দিতে চাইছেন। সে ব্যাপারে সাহিলের মায়ের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলেন। ওইদিকে রাশেদ বারবার কল দিয়ে যাচ্ছে তীর বাবার ফোনে, কিন্তু ফোনটা তিনি তুলছেন না। আসলে ফোনটা তিনি নিজের ঘরে রেখে এসেছেন। মৃত্তিকা ওয়াশরুম থেকে বের হতেই দেখল রাশেদ কাকে জানি বারবার ফোন দিচ্ছে। কাকে ফোন দিচ্ছ? আরে বাবাকে। কয়েকবার ফোন দিলাম কিন্তু তুলছেই না। কি হয়েছে বুঝতে পারছি না। আরে এত টেনশন করো না, বাবা হয়তো ফোনের কাছে নেই। বিন্নি বা তিন্নি কাউকে কল দিলই তো হয়। রাশেদ বিন্নিকে ফোন দিল। ফোনের আওয়াজ হতেই বিন্নি মোবাইলের স্ক্রিনে রাশেদের নাম্বারটা দেখতে পেল। বাবার দিকে তাকিয়ে বলল, ভাইয়া ফোন দিয়েছে। কথা শেষ করে ফোন রাখল বিন্নি। বাবার দিকে তাকিয়ে পুনরায় বলল, বাবা তোমার ফোন কোথায়? ভাইয়া নাকি অনেকক্ষণ ধরে ট্রাই করছিল। ঘরে রেখে এসেছি মনে হয়। যা তো ফোনটা নিয়ে আয়, সাহিলের মাকে একবার ফোন দেই, দেখি কি বলে। বিন্নি ফোন নিয়ে এসে তিন্নিকে নিয়ে ঘরে চলে গেল। বিন্নির বাবা ফোন দিয়ে সাহিলের মায়ের সাথে কথা বললেন। তিনি তো মহা খুশি। যত তাড়াতাড়ি সম্ভব তিনি বিন্নিকে ছেলের বউ করে বাড়ি নিয়ে যেতে চান। কথা বলে বোঝা গেল বেশ তাড়া তার। সিদ্ধান্ত নেওয়া হলো পরের দিন দুই পরিবার একসাথে বসে বিয়ের দিন তারিখ ঠিক করবে। বিন্নির মায়ের সাথে কথা শেষ করে অরূপকে ফোন দিলেন তিনি। পরের দিন তাদের বাড়িতে আসার কথা বললেন। অরূপের সাথে কথা বলে বুঝতে পারলেন তাদের বাড়িতেও বিয়ের জন্য তারা। ফোন কেটে কিছুক্ষণ আনমনা হয়ে রইলেন মিরহমান। কত বড় হয়ে গেছে মেয়েরা তার। কাল বাদে পরশু শ্বশুর বাড়িতে যাবে। কবে যে এত সময় চলে গেল বুঝতেও পারলেন না তিনি। তবে দুই মেয়ের জন্য যোগ্য ছেলে আর যোগ্য পরিবার খুঁজে পেয়ে তিনি বেশ নিশ্চিন্ত। দুই মেয়ের জন্য এমন ছেলেই তো খুঁজছিলেন তিনি। সব মিলিয়ে ছেলেগুলো পুরো পারফেক্ট। এমন ছেলে তিনিও হাতছাড়া করতে পান না। আসলেই সব বাবা মা তাদের ছেলে মেয়েদের জন্য সেরাটাই খুঁজে থাকে। ড্রয়িং রুমে এসে বিন্নির মামি রহমানকে আনমনে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, কি গো, কি ভাবছ? মেয়েদের কথা ভাবছি। কত বড় হয়ে গেছে মেয়েগুলো আমার। আমার বেশ মনে পড়ে কদিন আগে ছোট ছোট পা পেলে দৌড়াতে তারা। খিল খিল করে হেসে পুরো বাড়ি মাতিয়ে রাখত। আর এখন দুদিন পর তারা শ্বশুর বাড়ি যাবে। তাও তিন্নিটা আমার কাছাকাছিই থাকবে, দেখতে পাব। কিন্তু বিন্নিটা অনেক দূরে চলে যাবে। খুব মন খারাপ লাগছে আমার। এটা তো দুনিয়ার নিয়ম, মেয়েরা বড় হলে তাদের বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয়। তবে দু পরিবার মনে হচ্ছে বিয়ের জন্য বেশ তাড়াহুড়া করছে। এত তাড়াহুড়া! সাহিলের মা তো সেদিনই তাড়া দিয়েছিল। আজ স্বরূপের ভাইয়ের কথায় বুঝলাম তাদেরও বেশ তাড়া। তাদেরটা তারাই ভালো বুঝে। দেরিতে আর তাড়াতাড়ি যে সময়ই হোক না কেন সব ভালোভাবে হলেই হবে। সব ঠিকঠাক করে মেয়েদের শ্বশুর বাড়ি পাঠাতে পারলেই আমি এখন নিশ্চিন্ত। 2 কাপ চা অর্ডার দিয়ে আনিয়েছে রাশেদ। প্রচণ্ড মাথা ধরেছে তার, তাই একটু চা খেলে মন্দ হয় না এখন। তাছাড়া চা তার ভীষণ প্রিয়। সকাল, বিকাল অথবা রাত যে কোনো সময় হলেই হয়। বিন্নি তো বলেই থাকে, ভাইয়া তুই মোবাইল, ফেসবুক, বউ ছাড়া আজীবন কাটিয়ে দিতে পারবি, কিন্তু চা ছাড়া নয়। যত ঝামেলাই থাকুক না কেন চা তার চাইই চাই।
চা খেতে খেতে মৃত্তিকার দিকে প্রশ্ন ছুড়ে দিল সে। তুমি কি সত্যিই চা খাবে না? না। খেয়ে দেখ, চাটা বেশ ভালো। আমার অসময়ে চা খাওয়ার অভ্যেস নেই। তাহলে আমি তোমার কাপও খেয়ে ফেলি? খবরদার না। রাতে এত বেশি চা খাওয়া ভালো না। তাছাড়া কিছুক্ষণ পর ডিনার করব। এখন আর একদম চা খাবা না। ওকে। শোন না, আজ নাকি তিন্নির জন্য বিয়ের সম্বন্ধ এসেছিল। ছেলেটার সাথে নাকি তিন্নির প্রেম ছিল। বাবারও বেশ পছন্দ হয়েছে। তোমাদের বাড়িতে তো বিয়ের ধুম পড়েছে। 1 মাসে 3 ভাই বোনের বিয়ে হচ্ছে। আমার কিন্তু মোটেও ভালো লাগছে না বিন্নি। তিন্নি চলে গেলে আমি পুরো একা হয়ে যাব। আরে আমি আছি না তোমার জন্য। হে হে হে। তবে ওরা থাকলে আমি আরো বেশি খুশি হতাম। বাই দা ওয়ে, ছেলে কি করে? জানি না। বিন্নি জাস্ট অল্প একটু বলেছে। আচ্ছা। রাতে ডিনার শেষ করে নিজের ঘরে এসে বসল বিন্নি। সব কিছু কেমন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আয়নার সামনে গিয়ে নিজেকে পুরোপুরিভাবে একবার দেখে নিল সে। চেনা পরিবার, এতদিনের চেনা মানুষজন ছেড়ে তাকে কিছুদিনের মধ্যে অন্য কোথাও চলে যেতে হবে। যেখানে নতুন পরিবার পাবে সে। একজন বন্ধু পাবে যে তাকে কথা দিয়েছে সারা জীবন তার পাশে থাকবে। একজন নতুন মা আর একটা নতুন বোন। তবুও বুকের পাশে কেমন যেন একটা শূন্যতা কাজ করছে। বাবার কথা বড্ড মনে পড়ছে। বাবাকে ছেড়ে চলে যাবে কথাটা ভাবতেই বুকটা শুকিয়ে আসছে তার। মা, ভাইয়া আর তিন্নি কিভাবে থাকবে সে এদেরকে ছেড়ে? একটা নতুন পরিবেশে নিজেকে কতটা মানিয়ে নিতে পারবে সে? লাইট অফ করে শুয়ে পড়ল সে। বেশ অস্থির অস্থির লাগছে। তার পাশের বালিশটা কয়েকদিন পর আরেকজন দখল করে নিবে ভাবতেই অন্যরকম অনুভূতি লাগছে তার। লাইটটা জ্বালিয়ে আবার বসে পড়ল সে। একদম ঘুম আসছে না তার। রুম থেকে বেরিয়ে তিন্নির রুমের দিকে গেল সে। আগে দুবোন একসাথেই ঘুমোত। বেশ কিছুদিন হয়েছে দুজন আলাদা ঘরে থাকছে। তিন্নির রুমের লাইটটা এখনো ঝালানো। তার মানে তিন্নি এখনো ঘুমায়নি। রুমের দরজায় দাঁড়িয়েও ভেতরে উকি দিয়ে দেখল বিন্নি। খাটের এক কোনো হেলান দিয়ে আনমনে বসে আছে তিন্নি। কিরে, ঘুমাসনি? বিন্নির কথাতে ঘোর কাটল তিন্নির। নড়ে চড়ে বসল সে। ঘুম আসছে না। আমারও কেমন যেন অশান্তি অশান্তি লাগছে। আমার না খুব ভয় করছে। সব কিছু ঠিকঠাক মতো হবে তো? আরে তুই শুধু শুধু চিন্তা করছিস। বাবা তো স্বরূপকে পছন্দ করেছে। তোদের বিয়েও ঠিক। আর ভয় কিসের? তিন্নি মনে মনে বলতে লাগল, ভয়টা আমি তোকে বোঝাতে পারবো না। স্বরূপ তোকে ভালোবাসে, আমাকে নয়। ঘটনাক্রমে ভুল হয়ে গিয়েছে। যেদিন ও জানতে পারবে সেদিন কি হবে জানি না। কিরে, চুপ করে গেলি যে? কি ভাবছিস? কিছু না। বিন্নির হাতে থাকা ফোনটা বেজে উঠতেই স্ক্রিনের দিকে তাকালো সে। সাহিলের নামটা জল জল করছে স্ক্রিনে। ফোনটা নিয়ে তিন্নির ঘর থেকে বেরিয়ে এলো সে। প্রায় 1 ঘন্টা ধরে কথা হয়েছে বিন্নি আর সাহিলের। বিয়ের প্ল্যান প্রোগ্রাম হচ্ছিল। কি পরবে? কি করবে? এইসব আর কি। সাহিলের উৎসাহটা প্রচণ্ড বেশি। বিন্নির ভয় হয় সব ঠিকঠাক মতো হয়ে গেলেই বাঁচা যায়। 3 পরিবারের সিদ্ধান্তে সামনের শুক্রবার বিয়ের দিন তারিখ ঠিক করা হয়েছে। স্বরূপ এবং সাহিল 2 পরিবারেরই তারা ছিল। তাছাড়া সামনে রোজাও চলে এসেছে। তাই রমজানে ঝামেলা না বাড়িয়ে এর আগে শুভ কাজটা শেষ করতে পারলেন বাঁচা যায়।
অনুষ্ঠানটা ছোটখাটো করেই হবে। 3 পরিবারের হাতে গোনা কয়েকজন লোক আসবে শুধু। বিন্নির বাবা মিরহমান মোটেও তার মেয়েদের এভাবে বিয়ে দিতে চাননি। তার ইচ্ছে ছিল ধুমধাম করে মেয়েদের বিয়ে দিবেন তিনি। কিন্তু তার ইচ্ছে থাকলেই তো কেবল হবে না, আল্লাহর ইচ্ছেও থাকতে হবে। তবে বিয়ের অংশ হিসেবে ছোট খাট করে হলুদ, মেহেন্দি, সঙ্গীতের আয়োজন তো করাই যেতে পারে। এসব নিয়েই আলোচনা করা হল। আজ সোমবার চলছে। শুক্রবার খুব কাছেই বলতে গেলে। পরের মঙ্গলবার থেকে পবিয়ে মাহে রমজান শুরু। বিন্নিদের পরিবারে যেন খুশির রোল নেমে এসেছে। 2 বোনের তো সেই রকম বাঁধ ভাঙ্গা খুশি। প্রতিটা মেয়েই নিজের ভালোবাসার মানুষকে জীবন সঙ্গী হিসেবে চায়। আর যখন সে সফলতা পেয়ে যায় তার তো আনন্দ পাওয়ারই কথা। সে লিস্ট থেকে বাদ যায়নি বিন্নি আর তিন্নি দুজনেও। আজকে বিয়ের দিন ঠিক হওয়ায় তিন্নি যেন হাফ ছেড়ে বাঁচল। সে তার স্বপ্ন পূরণের অর্ধেক পথ পাড়ি দিয়ে ফেলেছে, বাকি অর্ধেক শুধু বিয়ের দিনের অপেক্ষা। একবার বিয়ে হয়ে গেলে স্বরূপ সত্যিটা জানতে পারলেও কোনো সমস্যা হবে না। বিয়ে করা বউ তো ছুঁড়ে ফেলে দেওয়া যায় না। সমাজের চাপে হলেও স্বরূপকে তাকে নিয়ে সংসার করবে। সে যাই হোক বিয়ের পরেরটা পরে দেখা যাবে। আপাতত এখনকার ব্যাপারটা সামলে নেওয়া যাক। ভালোই ভালোই বিয়েটা হোক। তারপরের পর্বটা সামলানোর তার যথেষ্ট ক্ষমতা আছে। তার তো কোনো ভুল নেই। ভুলটা তেমন স্বরূপেরও নেই। সে তো জানে না, হয়তো গুলিয়ে ফেলেছে। এত কিছুর পরও একটা প্রশ্ন বেশ ভাবাচ্ছে তিন্নিকে, সে আগুন নিয়ে খেলছে না তো? মৃত্তিকাকে নিয়ে কক্সবাজার এসেছে আজ 2.5 দিন চলছে। যদিও তাদের আগামী কাল ফিরে যাওয়ার কথা তবুও তাদের আজ ফিরে যেতে হচ্ছে। কারণটা বিন্নি আর তিন্নির বিয়ে। এক মায় ভাই হিসেবে রাশেদেরও তো কিছু দায়দায়িত্ব আছে। যদিও রাশেদের এইসব দায়িত্ব থেকে দূরে থাকতেই ভালো লাগে। তবুও কিছু করার নেই, ভাই তো। এই তো আজ ভোরে তার বাবা তাকে ফোন দিয়েছিল। বলেছিল সে ফিরে আসলে তারপর বিয়ের দিন তারিখ ঠিক হবে। কিন্তু রাশেদ পরিষ্কার ভাষায় বলে দিয়েছে, বাবা তুমি কাকা আর মামাদের ডেকে বিয়ের দিন তারিখ ঠিক করো। আমি না হয় পড়ে। রাগ করে ফোন কেটে দিয়েছিলেন মিরহমান। এই এক ছেলে হয়েছে তার। কোনো ব্যাপারে থাকতে চায় না। আসলে রাশেদকে দোষ দিয়ে লাভ নেই, এখনকার ছেলেরাই এমনই। ঝুটঝামেলা থেকে যত দূরে থাকা যায় আর কি। বেকনিতে আনমনে বসে আছে মৃত্তিকা। রাশেদ গতকাল থেকে খেয়াল করেছে মৃত্তিকা কেমন যেন উদাসীন হয়ে আছে। কাল যখন তারা বিচে গিয়েছিল এরপর থেকেই সে গভীরভাবে যেন কিছু একটা ভাবছে। রাতেও খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল। সকালে রাশেদ একবার জিজ্ঞেস করেছিল কি হয়েছে তার, কিন্তু কথা ঘুরিয়ে নিয়েছে মৃত্তিকা। বেশি জোর দিয়ে কিছু জিজ্ঞেস করেনি রাশেদ। বাসায় গিয়ে ধীরে সুস্থে জিজ্ঞেস করা যাবে। তারপরও রাশেদের কৌতূহলী মন বারবার জানার জন্য আকুল হয়ে উঠছে। ধীর পায়ে মৃত্তিকার পেছনে গিয়ে দাঁড়াল রাশেদ। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকল রাশেদ, কিন্তু মৃত্তিকার সেদিকে কোনো খেয়াল নেই। নাম ধরে 2 বার ডাক দিয়েছিল রাশেদ। সাড়া দিল না মৃত্তিকা। ঘাড়ের ওপর রাশেদের হাত পড়তেই কেঁপে উঠল মৃত্তিকা। কে? পেছনে ঘুরে রাশেদকে দেখতে পেয়ে বলল, ও তুমি? হুম আমি। এখানে আমি ছাড়া আর কে আসবে? তোমার সাথে কথা ছিল। হুম বল। আমরা আজ রাতে বেরিয়ে যাব। বিন্নিদের বিয়ের দিন ঠিক হয়ে গেছে। বাসায় ফিরতে হবে। আজ থেকে গেলে হয় না? আমি অফিস থেকে ছুটি নিয়ে আবার একসময় নিয়ে আসব তোমাকে। এখন রাগ করো না প্লিজ। একজনের সাথে তোমায় দেখা করানোর ছিল। এখন তো হচ্ছে না। পরে আবার আসলে দেখা করে নিব।
আবার তাকে খুঁজে ফেলে তো। 4 বছর আগে তাকে হারিয়েছিলাম আমি। অনাকাঙ্ক্ষিতভাবে কাল দেখা হয়েছিল। খুব দেখা করতে চাইছিল তোমার সাথে। তোমার বয়ফ্রেন্ড ছিল বুঝি? উহু। তাহলে? আমার ভাইয়া। তোমার ভাই? কই, কখনো বলনি তো। আমি তো জানতাম তোমরা 2 বোন। এই ভাই আসলো আবার কোথা থেকে? সে অনেক বড় গল্প। এখন তা বলার সঠিক সময় নয়। সময় হলে একসময় বলবো। তোমার ভাইয়াকে বলো একসময় আমাদের বাসায় আসতে। তাহলেই তো দেখা হবে। ভাইয়া আমাদের সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আর আমাদের ভদ্র সমাজে ফিরতে চায়নি ও। তোমার কথার আগা মাথা কিছু বুঝছি না আমি। বলেছি তো সময় করে বলবো একসময়। এখন থাক। আচ্ছা তাহলে ভাইয়াকে বল বিকেলে আসতে, আমরা দেখা করব। কাল সকালে আসবে বলেছে। এখন কি করে বিকেল আসতে বলি? ফোন দাও। ফোন নম্বর দিল, এই তো ফোন দিব। মানে? দরজায় হঠাৎ শব্দ হওয়ায় মাঝপথে বন্ধ হয়ে যায় তাদের কথা। রাশেদ দেখতে যায় কে এসেছে। মৃত্তিকা আবার উদাসীন হয়ে চেয়ারে বসে পড়ে। অনেকক্ষণ ধরে ফোনটা হাতে নিয়ে স্বরূপ আর অরূপের নাম্বারগুলো ঘেঁটে দেখছে মনির। অনেক দিন হয়েছে বাড়ি থেকে বেরিয়ে এসেছে সে। আজ পর্যন্ত না নিজে একটা ফোন দিয়েছে, না বাড়ি থেকে কেউ তাকে ফোন করেছে। আসলে বাড়ি থেকে ফোন না দেওয়ারই কথা। আজ এক বন্ধু ফোন করে তাকে স্বরূপের বিয়ের কথা জানিয়েছে তাকে। সম্পর্কে ছেলেটা তার দূর সম্পর্কের এক মামাতো ভাইও হয়। একসাথে পড়াশোনা করার সুবিধার্থে তাদের বাড়িতে বেশ আসা যাওয়া ছিল। তাই হয়তো তাকে দাওয়াত করেছে। কিন্তু তাকে একবার বলল না। সে তো নিজের ভাই হয় তার। অনেকক্ষণ গভীর ভাবনা চিন্তা করে স্বরূপের নাম্বারটা ডায়াল করল সে। স্বরূপ মেহেরুনের সাথে বসে গেস্টদের লিস্ট বানাচ্ছিল। মেহেরুন তাহের পরিবারের সবাইকে চেনে না। তাই স্বরূপ একটু সাহায্য করছে আর কি। যদিও তিন্নিদের বাড়িতে বড় করে বিয়ের অনুষ্ঠান হচ্ছে না। স্বরূপদের বাড়িতে বড় করে বৌভাতের অনুষ্ঠান হবে। পরিবারের শেষ বিয়ে তাদের। তাই একটু ধুমধাম করার ইচ্ছে। হঠাৎ করে ফোনটা বেজে উঠল তার। ফোনটা সোফার উপরে ছিল। একরাশ বিরক্তি এসে ভর করল স্বরূপের মুখে। ফোন ধরতে এত বিরক্তি? গিয়ে দেখ, নিশ্চয়ই তোমার বউ ফোন দিয়েছে। তাড়াতাড়ি গিয়ে দেখ। বিরক্তি চলে যাবে। ভাবি তুমি না সবসময় খোঁচাও। ফোনটা হাতে নিয়ে চোখ কপালে উঠে গেল স্বরূপের। ভুল দেখছে না তো সে? এতদিন পর কেন ফোন দিয়েছে? কে ফোন দিল স্বরূপ? মনির ভাই। অস্ফুট স্বরে বলল স্বরূপ। কি? এতদিন পর কেন ফোন দিয়েছে? একদম ধরবা না। তার সাথে আমাদের কোনো কথার দরকার নেই। ফোনটা কেটে গেলে আবার ফোন দিল মনির। স্বরূপের ভেতরে বেশ উৎসাহ কাজ করছে এইটা জানার জন্য যে কেন ফোন দিয়েছে মনির। তাই মেহেরুন মানা করা সত্ত্বেও সে ফোনটা রিসিভ করল। হ্যালো, কেমন আছিস? তোর থেকে ভালো। আমি কেমন আছি সেটা জানলি কি করে? শোন ভাই, বেশি কথা বাড়াস না। কেন ফোন দিয়েছিস বল? টাকা চাই নাকি বাড়ির ভাগ? ঠিক করে কথা বল স্বরূপ। বড় ভাই হই আমি তোর। পুরো 10 বছরের বড় তোর থেকে। আমার সাথে বড়গিরি দেখাতে আসবি না। যেই কাজ করছিস। যাই হোক, তোর সাথে ফালতু কথা বলার সময় এবং ইচ্ছে কোনোটাই নেই আমার। যা বলবি তাড়াতাড়ি বল। শুনেছি বিয়ে নাকি করছিস? ঠিকই শুনেছিস। আর প্লিজ তুই বিয়ের উসিলা দিয়ে আবার বাড়িতে চলে আসিস না প্লিজ।
অনেক মেহমান আসবে তো। সবার সামনে ছোট হতে চাই না। স্বরূপ, একদম চেঁচাবি না আমার সাথে, তাহলে আমি ভুলে যাব তুই আমার বড় ভাই। অবশ্য তা আমি অনেক আগেই ভুলে গেছি। মনিরকে কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দিল স্বরূপ। মেজাজ সপ্তম আসমানে পৌঁছেছে তার। কয়কার হ্যালো হ্যালো বলে কান থেকে ফোন নামিয়ে নিল মনির। আজ তার ছোট ভাইও কথা শোনাচ্ছিল তাকে। ভেবেছিল মালার কথা জানতে চাইবে একবার, কিন্তু তার আগেই তো স্বরূপ ফোন কেটে দিল। ঘুম থেকে উঠেই ডাইনিং রুমের দিকে পা বাড়াল বিন্নি। দূর থেকে ডাইনিং টেবিলের ওপর ৩-৪টে শপিং ব্যাগ চকচক করতে দেখা যাচ্ছে। দৌড়ে সেখানে গেল বিন্নি। উকি দিয়ে ব্যাগগুলোর ভেতরে দেখতে লাগল। সবগুলোতেই আচার। জিভে জল চলে এল বিন্নির। একে একে সবগুলো ব্যাগের আচার টেবিলে ঢালল। একটা ব্যাগ নিজের হাতে নিয়ে বেছে বেছে সবগুলো ভালো আচার ব্যাগে পুরতে লাগল। নিজের পছন্দের সবগুলো আচার নেওয়া হলে বাকিগুলো টেবিলে হজবরল করে রেখে চলে গেল। ডাইনিং টেবিলে বসে টেবিলের অবস্থা দেখে হাসলেন মিরহমান। কাজটা যে বিন্নির তা খুব ভালোভাবে বুঝতে পারলেন তিনি। মেয়েটা যা বড়ই হয়েছে ভেতর থেকে বাচ্চামি স্বভাবগুলো যায়নি। স্ত্রীকে চা দিতে বললেন। চা দিতে এসে টেবিলের অবস্থা দেখে হেসে কুটি কুটি তিনি। দেখেছ মেয়ের অবস্থা? ঠিক সময়ে এসে নিজের কাজটা সেরে নিয়েছে। রাতে রাশেদকে বলেছিলাম ব্যাগগুলো সরিয়ে রাখো। বলল, মা এখানেই থাক, সকালে ম্যাজিক দেখতে পাবে। ম্যাজিকই দেখলাম, কখন এসে নিয়ে গেছে দেখতেও পাইনি। আমি তো রান্নাঘরেই ছিলাম। আরে বাদ দাও তো, আচারগুলো তারের যথাযথ স্থানে গিয়েছে, যেখানে তাদের সৎ ব্যবহার হবে। রাতে যখন রাশেদ ফিরেছে টের পেলে তখনই এসে নিয়ে যেত। রাশেদও পারে এত আচার আসার দরকার ছিল। এগুলো সব খাবে আর। রাশেদ জানে তার বোন আচার খেতে পছন্দ করে, তাই নিয়ে এসেছে। খেলে তো শুধু হবে না, পেটে তো সহ্য হতে হবে। মনে আছে তোমার একবার একসাথে অনেক আচার খেয়ে কি অবস্থা হয়েছিল? হাসপাতাল আর বাসায় দৌড়াতে দৌড়াতে আমার দফা আর রফা ছিল না। এখন আবার এগুলো খেয়ে থাক না, আর তো ৩-৪টে দিন আমাদের সাথে আছে। তারপর হয়তো ২ মাসে ৩ মাসে এতবার দেখতে পাবে। ইমোশনাল ব্ল্যাকমেইল করবা না। মেয়েকে বলে দিব প্রতি সপ্তাহে এসে একবার আমার সাথে দেখা করতে। ওকে না দেখে আমি কেমনে থাকব? ২ চোখে পানি ভরে এল তার। কেঁদো না, এটা তো দুনিয়ার নিয়ম। একদিন তুমি সব ছেড়ে এ বাড়িতে যেমন এসেছিলে, এখন তোমার মেয়েরা তেমন সব ছেড়ে নিজেদের গন্তব্যে যাবে। তবে মেয়েদেরকে তাদের উপযুক্ত ছেলের হাতে তুলে দিতে পারব এ ভেবে আমি নিশ্চিন্ত হতে পেরেছি। তিন্নির ব্যাপারে আরেকটু খোঁজখবর নেওয়া উচিত ছিল। হুটহাট করে। তিন্নি ছেলেটাকে ভালোবাসে, ওর কাছেই তিন্নি সবচেয়ে ভালো থাকবে। ভালোবাসা দিয়ে তো আর জীবন চলে না। আমি সব খোঁজ খবর নিয়েছি, ছেলেটা ওর জন্য পারফেক্ট। তাছাড়ি মেয়েরা যথেষ্ট বড় হয়েছে, তারা এখন তাদের ভালোমন্দ বুঝতে শিখেছে। তারা কোথায় ভালো থাকবে, কতটা ভালো থাকবে তারাই ভালো বুঝে। আমার যতটুকু দায়িত্ব ছিল আমি তা পালন করেছি। আল্লাহ সব ভালো করলেই হয়। তুমি বসো, আমি রান্নাঘরে যাই। সবাই একটু পর ঘুম থেকে উঠবে, নাস্তা বানাতে হবে। রুমে নিয়ে সবগুলো আচার বিছানায় ঢেলে দিল বিন্নি। কোনোটা রেখে কোনোটা খাবে বুঝগে পারছিল না সে। এবার সবগুলোই ভালো ভালো আচার এনেছে রাশেদ। খুশি যেন আর ধরছে না তার মনে। ফোনটা বাজতেই একরাশ বিরক্তি ফুটে উঠল তার মনে। ড্রেসিং টেবিল থেকে ফোনটা তুলে দেখল সাহিল ফোন দিয়েছে। গুড মর্নিং।
শুভ সকাল। কি করছেন ম্যাডাম? আচার খাচ্ছি। খাবে? এত সকালে? নাস্তা করেছ? না। খালি পেটে আচার খাচ্ছ? এত দেখছি বাথরুমের সাথে বন্ধুত্ব করার মতলব। খালি পেটে আচার খেও না। পরে দেখব বিয়ের দিন রাতে হাসপাতালে বাসর হবে। লজ্জায় মুখটা কুকড়ে গেল বিন্নির। চুপ করে রইল সে। লজ্জা পেয়েছ? তুমি না আসলেই। আবার জিজ্ঞেস করে লজ্জা পাইছি কিনা। নিজে তো একটা অসভ্য। আমি অসভ্য? এখন তো কিছুই করলাম না, এতেই অসভ্য? তোমার মুখে না কিছুই আটকায় না। আচ্ছা থাক বাদ। আজ তো আমরা শপিং করব। বিকেলে তোমাকে নিতে আসব। রেডি হয়ে থেকো। আজ বিকেলে আমরাও শপিংয়ে বেরোব। যেতে পারবো না তোমার সাথে। আরে আমরা তো তোমার জন্য কেনাকাটা করব। তুমি না আসলে কি করে হবে? তোমার একটা পছন্দ অপছন্দ আছে না? বিয়ে তো জীবনে একবারই করবে, তাই না? না, আমি 2বার করব। তুমি পছন্দ করে কিনে নিও। তোমার পছন্দই আমার পছন্দ, তাই? হু। তাছাড়া তোমার পছন্দ খারাপ নয়। না হলে এত হাজার হাজার মেয়ের মধ্য থেকে আমাকে পছন্দ করতে। সেই হিসেবে বলতে গেলে তোমার পছন্দ জটিল। তোমাকে তো আমি ভুল করে পছন্দ করে ফেলছি। তখন তো ক্যাম্পাসে এত সুন্দর সুন্দর মেয়ে দেখেনি। উফ, মেয়েগুলো কি সুন্দর দেখতে। আগে যদি দেখতাম। ওহ আচ্ছা, এখনো তো সময় আছে। যাও, তুমি তোমার সুন্দরী রমণীদের কাছে যাও। যেতে তো চাই, কিন্তু এতে তো তোমার মন ভেঙে যাবে। তোমার প্রতি অবিচার করাটা ঠিক হবে না। যতই হোক। আচ্ছা তাহলে তুমি আমাকে দয়া দেখাচ্ছ? লাগবে না আমার দয়া। লাগবে না আমাকে বিয়ে করা। তোমার কোনো সুন্দরী ললনাকে গিয়ে বিয়ে করে নাও। আচ্ছা ম্যাডাম, আর রাগ করতে হবে না। আমি জাস্ট মজা করছিলাম। আমার কাছে তুমিই পৃথিবীর সেরা সুন্দরী। তুমি দেখতে যতটা না সুন্দর তার চেয়ে তোমার মনটা বেশি সুন্দর। আচ্ছা, আমি প্রথম দেখাতেই তোমাতে হারিয়েছিলাম। সেই চোখের চাউনি, সেই হাসি আমি আজও ভুলতে পারিনি। তুমি জানো, যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন সারা রাত আমি ঘুমাতে পারিনি। এত পাম দিও না। আমি ফুটে যাব কিছুক্ষণ পর। তোমার পাম মনে হচ্ছে? তুমি জান না আমি হৃদয়ের কতটা গভীর থেকে তোমাকে কথাগুলো বলছি। তোমাকে ছাড়া আমি নিজেকে কল্পনা করতে পারি না। তোমাকে হারিয়ে ফেললে আমি বাঁচতে পারবো না। সেম টু ইউ। এখন রাখি। কিছুক্ষণ পর ফোন দিচ্ছি। মা নাস্তা খেতে ডাকছে। টাটা। ফোনটা কেটে বড় করে হাসল বিন্নি। আজ নিজেকে নিয়ে অনেকটাই গর্ব হচ্ছে তার। নিজেকে বেশ ভাগ্যবতী মনে হচ্ছে। কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে এটা কল্পনায়ও ছিল না তার। জীবনের শেষ দিনগুলো পর্যন্ত ও এভাবেই সাহিলের ভালোবাসা নিয়ে কাটাতে চায়। পরক্ষণে কিছু একটা ভেবে গমকে বসে পড়ল বিন্নি। সত্যিই এত ভালোবাসা তার কপালে সইবে তো? পারবে তো জীবনের শেষ দিন পর্যন্ত সাহিলের সাথে কাটাতে? না, কি ভাবছে এসব সে? একদম খারাপ চিন্তাগুলো মাথায় আসতে দিবে না সে। এখন তো তার সুখের দিন আসছে। খারাপ দিনগুলোর কথা ভাবতে চায় না সে। ফোন থেকে সাহিলের একটা ছবি বের করে বুকে জড়িয়ে নিল সে। হাসতে হাসতে বলল, এই যে মশাই, আমিও কিন্তু আপনাকে অনেকটা ভালোবাসি। তবে হিসাব করলে হয়তো আপনার ভালোবাসাটাই বেশি হবে। তবুও। নাস্তার টেবিলে বিন্নিদের শপিংয়ে যাওয়ার কথা উঠল। প্রথমে বলা হয়েছে বিন্নি, তিন্নি আর মৃত্তিকা যাবে। পরে সেই সাথে রাশেদকেও যোগ করতে হল।
বিকেলে বেরোবে ওরা। আসতে আসতে তো রাত হবে। একজন পুরুষ তো সাথে থাকা দরকার। তাছাড়া রাশেদের আজ পর্যন্ত অফিস ছুটি। বিকেলে ফ্রি আছে, গেলে অসুবিধা হবে না। মীর রহমান নিজের ক্রেডিট কার্ড বিন্নির হাতে দিলেন। বললেন যা লাগবে সব কিনে নিতে। মেয়েদের বিয়েতে তিনি কোনো কমতি রাখতে চান না। শুধু এত তাড়াতাড়ি হওয়ায় বড় কোনো অনুষ্ঠান করা হচ্ছে না। তবে কাউকে না বললেও মনে মনে তিনি ইচ্ছে পোষণ করেছেন ঈদের পর একটা অনুষ্ঠান করবেন বড় করে। এখন আপাতত ছোট করেই একটা হোক। নাস্তার পালা শেষ করে তিনি অফিসে চলে গেলেন। রাশেদ বাইরে গেল। বিয়ের ঝামেলায় অনেকদিন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয়নি। কাল থেকে আবার অফিস খোলা সময় পাবে না। 7 দিন ছুটি কাটিয়েছে, এখন আর সহজে ছুটিও পাওয়া যাবে না। মৃত্তিকা শাশুড়ি মায়ের সাথে রান্নাঘরের দিকে গেল। বিন্নি আর তিন্নি উভয়ই নিজেদের ঘরের দিকে গেল। বিকেলে বিন্নি তিন্নি মৃত্তিকা আর রাশেদকে নিয়ে শপিংয়ে বেরোল। রাশেদ তাদের সাথে বেরিয়ে প্রচুর বিরক্ত। সে আজ একটা জিনিস খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছে যে মেয়েদের সাথে ভুলেও শপিংয়ে যেতে নেই। ভালো মানুষ তাদের সাথে শপিংয়ে যায় না। এমনিতেই 100 দোকান ঘুরিয়ে তার পা ব্যথা করে দিল, তার ওপর আবার শপিং শেষে সবগুলো ব্যাগ তার হাতে ধরিয়ে দিল। রাতে তারা রেস্টুরেন্টে ডিনার করল। আনুমানিক 10:30টার দিকে বাড়িতে পৌঁছালো তারা। এসেই বাবা মাকে শপিংয়ের সব জিনিস দেখাতে লাগল। দুবোন তাদের বরের জন্য পাঞ্জাবি কিনেছে। নিজেদের বাবা মায়ের জন্য শাড়ি, পাঞ্জাবি পায়জামা কিনেছে। রাশেদের জন্য শার্ট প্যান্ট, মৃত্তিকার জন্য শাড়ি। নিজেরাও শাড়ি কিনেছে। নরমাল দেখে দুটো 3 পিসও কিনেছে। শ্বশুর বাড়িতে গিয়ে তো আর জিন্স পরা যায় না। বিকালে ছাপাতে দেওয়া বিয়ের কার্ডগুলো সব বাড়িতে পৌঁছেছে। সেগুলো বিলি করার দায়িত্ব স্বরূপের নিজের কাঁধে পড়েছে। স্বরূপের বিষয়টা খুব মজার লেগেছে। নিজের বিয়ের কার্ড সে নিজেই বিলি করছে। এ খেয়ে যদিও তার সাথে তার বন্ধুরা ছিল। আসলে লোকের অভাবে স্বরূপকে এ দায়িত্ব নিতে হয়েছে। অরূপের অফিসে কাজের খুব চাপ। তার বাবা অসুস্থ। মনির তো মনিরই, আর মহিলারা তো আর এ কাজ করতে পারে না। তাই স্বরূপই করেছে। আজ এই ঝামেলার জন্য শপিংয়ে যেতে পারেনি তারা। স্বরূপ অবশ্য মেহেরুনকে বলেছিল গিয়ে শপিং করে আসতে। মেহেরুন যায়নি, বলেছে সে স্বরূপকে নিয়ে যাবে। বিয়েটা স্বরূপের তার পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে না। তাছাড়া কাল স্বরূপের বোনেরা সব আসবে। সবাইকে নিয়ে একসাথে শপিংয়ে যাবে। চলবে।